সে নিজেই একটা ইন্টারভিউতে বলেছে যে ওদের বিজনেসটা, জাস্ট কোচিং বিজনেসটা, is worth কয়েক হাজার কোটি টাকা। এটা উনি মানে ডাইরেক্টলি বলছে যে just the coaching business alone, উদ্ভাস, if you combine everything else, I'm pretty sure it crosses quite a lot of milestones এবং making him personally probably worth at least a millionaire. যেটা আমি অন্য কোথাও বাংলাদেশে দেখি নাই সেটা হচ্ছে তাদের ইন্টারনালি কতগুলো ইমেন্সলি স্মার্ট মানুষজন ছিল, যেটা আমি একটা কমিউনিটির মধ্যে এতগুলো মানুষকে আমি দেখি নাই। এবং আমি যখন পড়তেছিলাম, আমি জানি না এখন কি অবস্থা, যখন পড়তাম তখন আমাদের জন্য একটা সেপারেট ব্যাচ ছিল, যে ব্যাচে ভাই তোমার কারিকুলাম পড়াবেই না, তোমার জাস্ট উই গোনা ডিপ ডাইভ ইনটু র্যান্ডম টপিকস। যেরকম ইদানিং কিছু ইউটিউব চ্যানেল আছে না, নাম্বার ফাইল, যে ফর দ্য লাভ অফ এডুকেশন ইউ জাস্ট ডাইভ ডিপ ইনটু দোজ কনসেপ্টস। তো ওরকম আমাদের ক্লাস নিত। তো তারা জার্মানিতে গেছিল প্রাইমার লঞ্চ করার জন্য, এবং দেখা গেল একটা ভিডিও ওয়েন্ট ভাইরাল যে তারা যেই লঞ্চটা করতেছে প্রাইমের, ওখানে যারা অডিয়েন্সে আছে আই গেস তাদেরকে খালি বোতল টোতল ছুঁড়ে মারতেছে, মানে কি দেখে মনে হচ্ছে তারা খুব খ্যাপা এই লোগান পল এবং ইয়ের মতো। এবং ওইটার পর দ্য মিডিয়া হ্যাড আ ফিল্ড ডে, মানে প্রত্যেকটা নিউজ বিং লাইক ও কেএসএন লোগান পল রিডিকিউলড, ইউনো, মেড ফান অফ, অ্যাবসলিউট জোক, মানুষ টুইট টুইট করে হাসাহাসি করে উড়াই দিচ্ছে। আমি পরে জানতে পারছি দ্যাট ওয়াজ ইন্টেনশনাল। Hey guys, কি অবস্থা? ওয়েলকাম টু অ্যানাদার এপিসোড অফ প্রোটোটাইপ পডকাস্ট। ঈদ মোবারক। আমরা ঈদের পর আজকে ফার্স্ট এপিসোড রেকর্ড করতেছি। হোপ ইউর ঈদ ওয়েন্ট অ্যামেজিং। অনেকে প্যারা খাচ্ছে বিকজ কালকেই সবার অফিস শুরু হয়ে গেছে, আজকে অনেকে অফিস শুরু হয়ে গেছে, বাট দেন এগেইন দ্যাটস জাস্ট লাইফ। সো আজকে আমাদের অনেকগুলো ইন্টারেস্টিং কথা বলার টপিক আছে। আমরা একটা জিনিস নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে এনএমএস কণ্ঠ নামে রিসেন্টলি অভ্রের মতো আরেকটা বাংলা টাইপিং এর অ্যাপ বের হয়েছে, কিংবা ব্রাউজার বের হয়েছে, ওটি নিয়ে আমরা আলাপ করবো। আরেকটা বিরাট আলোচনা আজকে হবে হচ্ছে মিলিয়নিয়ার্স, রিগার্ডিং বাংলাদেশি পিপল যারা ground up self-made millionaires হইছে বাংলাদেশে, and we have multiple names in our mind যাদের নিয়ে আমরা কথা বলবো। But before we begin, I want to ask যে millionaire definition বলতে আমরা কি বলতেছি? আমরা কি 80 লাখ টাকা বুঝতেছি নাকি 8 কোটি টাকা বুঝতেছি? হ্যাঁ, আমি ডলার মিলিয়নার কনসিডার করতে চাচ্ছি। সো 10 কোটি টাকা, লেটস সে, 8ও না বলি, 10 কোটি টাকা। এন্ড আমি বলতে চাই তাদের কথা যারা মেবি নিজেরা সেলফ মেড, বিকজ আমরা অনেককেই চিনি যারা হয়তো অনেক জায়গা জমির মালিক, হয়তোবা ধরেন মানে দিস ইজ নট আ প্রিন্স মুসা কনভারসেশন, রাইট? উনি মানে অনেক ধনী হলেও আমরা আজকে ওনার সাথে ওনাকে নিয়ে কথা বলবো না, বা ওনার ব্যাকগ্রাউন্ড বা কিভাবে দ্য প্লে বুক, রাইট? সো আমার আইডিয়াটা ছিল যে ইফ উই ক্যান টক অ্যাবাউট আ প্লে বুক যার মাধ্যমে আমাদের থেকে লেটস সে এক জেনারেশন হয়তোবা ডিফারেন্ট, কিন্তু ভেরি রিলেটেবল, এবং হয়তোবা ইন্টারনেটের মাধ্যমে ব্যবসা করেই এই টাকাটা আয় করেছে, এমন মানুষদেরকে নিয়ে যদি আমরা কথা বলতে পারি, তাহলে হয়তোবা একটু গাইডেন্স আমরা পাইতে পারি অ্যাজ উই কাইন্ড অফ থিঙ্ক অ্যাবাউট আচ্ছা কি ব্যবসা করব, কিভাবে টাকা কামাবো, এক্সেট্রা এক্সেট্রা। সো দ্যাটস দ্য লে আপ, এন্ড দি আইডিয়া ইজ কিভাবে শুরু করছে, কোন জিনিসটা কাজ করছে, এবং জার্নিটা কিরকম ছিল ফর সাম নোন পিপল। সো যেরকম সোহাগ ভাই, রাইট, যিনি অনেকগুলো জিনিস বানিয়েছে, এবং মানে ইন্টারনেটে এখন হি ইজ কোয়াইট পপুলার, ওয়েল নোন এখন, বিকজ হিজ স্টোরি ইজ ওয়েল নোন। সিয়াম ইন্টারভিউ করেছিল, দ্যাট ইজ আ গুড ইন্টারভিউ টু ওয়াচ। এরকম তারপরে লেটস সে কাউসার আহমেদ ভাই, উনি ওলিও নামে একটা কোম্পানির ফাউন্ডার, এবং রিসেন্টলি ফেসবুকে গত বছর বা এই বছর ওনার অফিস এত সুন্দর যে ভাইরাল হয়ে গেছে, রাইট? এরকম আরো হইতে পারে, ডিপেন্ডিং অন হাউ মাচ টাইম উই হ্যাভ, কিভাবে আমরা স্পেন্ড করতে চাই। উই কুড ইভেন মেক ইট টু আদার পিপল যারা, বাই দ্য ওয়ে, আমি জানি না ইফ দিস পিপল আর মিলিয়নিয়ার্স, রাইট? আই ডোন্ট হ্যাভ প্রুফ। কেউ যদি কমেন্টে করে কিভাবে জানেন, আমি হয়তো ইন্টারভিউ দেখছি এবং মানুষের সাথে কথা বলছি, এবং ওনাদের ব্যবসার পরিস্থিতি সম্পর্কে কিছুটা হইলেও ধারণা রাখি, যার কারণে আমার মনে হয় ওনারা এই স্টেটাসটা বা এই অ্যাচিভমেন্টটা রিচ করেছে, এবং সেই বেসিসে বলতেছি। আপনার যদি এটা নিয়ে ডাউট থাকে, ওয়েল আমি বলবো না কিপ দেম টু ইয়োরসেলভস, আমাদেরকে এঙ্গেজমেন্ট দিবেন কমেন্ট করে, অ্যাংরি কমেন্টস, নো ওয়ারিজ, বাট দ্যাটস দোজ আর দ্য রুলস। ইয়া, এটা বেশ ইন্টারেস্টিং, কারণ অনেকগুলো আমরা জানি না মিলিয়নিয়ার, বিকজ তারা প্রাইভেটলি ওন করে তাদের বিজনেসটা, যেটা আসলে আমরা পাবলিকলি আমরা জানি না ইনফরমেশন গুলো। বাট মোরালেস যাদের নিয়ে আমরা কথাবার্তা বলবো, দে আর মিলিয়নিয়ার্স। অ্যান্ড আরেকটা জিনিস আমরা যদি আইডেন্টিফাই করি যে কোন জায়গায় খুব ইজিলি মিলিয়নিয়ার স্পট করা যাবে, লাইক দেয়ার আর মেনি স্লিপার মিলিয়নিয়ার্স, লাইক তারা ভিতরে ভিতরে মিলিয়নিয়ার হয়ে গেছে, বাট বাইরে থেকে দেখলে কেউ বুঝবে না। লাইক এটা যদি একটা এক্সাম্পল দিতে হয়, আমি বলবো যে কোনো কোচিং সেন্টার, লাইক ইউ নো, যে কোচিং সেন্টার যে বানাইছে ও কিন্তু ভিতরে ভিতরে 10 করোড়ের বেশি অ্যাটলিস্ট রেভিনিউ করতেছে। আপনি কি অপার্স ক্লাসরুম এর কথা বলছেন? আমরা যদি আরো ওজিও দেখি যে মানে দেখবেন যে শুধু ঢাকা ইউনিভার্সিটির ডি ইউনিটের কোচিং করাচ্ছে, হয়তোবা
আপনি অ্যাপ্লাই না করলে ওইটা সম্পর্কে জানবেন না, এরকম অনেক অনেক কোচিং সেন্টার আছে আই ফিল যেটার ওজি ফাউন্ডাররা হয়তো এখন মিলিয়নিয়ার হয়ে গেছে। সো আমরা যে ফার্স্ট নামটা যে বললাম সোহাগ ভাই, উনারই তো উদ্ভাস, উন্মেষ, উৎকর্ষ সবগুলো আছে, মেন্টরস আছে, ভার্টিক্যাল হরাইজন আছে, সো দেয়ার আর সো মেনি, এবং মানে সবগুলো হিউমাঙ্গাস। উইথ মেন্টরস ওন করে সোহাগ ভাই? না না সরি, ওটা আরেকজন, তো এটা আরেকজন ভাই ওন করে, মানে আমি জাস্ট নাম বলতেছি আর কি, সবগুলো আলাদা আলাদা। তো এগুলো প্রতিটা যেরকম মিলিটারিতে ঢোকার জন্য যে কোচিং আছে আমরা জানবো না, মেরিন ইঞ্জিনের জন্য হচ্ছে, তো আমাদের সবগুলো পিছে পিছে একটা করে বড় কোটিপতি আছে যাকে আমরা জানি না, যদি না তারা আসলে অনলাইনে ভিডিও বানায় আসে। ওকে কুল। সো কোচিং সেন্টার আমার মনে হয় ওয়ান অফ দ্য মোস্ট ইজিলি অ্যাক্সেসিবল মিলিয়নিয়ার লিস্ট আমরা পাইতে পারি যদি আমরা ট্র্যাক করি আসলে। আমরা চলেন সোহাগ ভাইকে দিয়ে শুরু করি। আপনি যদি সোহাগ ভাইয়ের ফুটস্টেপস মানে ফলো করতে চান এবং সাদমান ভাই যেটা বললো কোচিং ব্যবসা করে মিলিয়নিয়ার হইতে চান, তাহলে কি করা উচিত? লেটস ডাইভ ইনটু দ্যাট। সোহাগ ভাই তো পুরো ফুল স্টোরি আছে, আমি জানি না সিয়াম কতটুকু কভার করছে, বা সোহাগ ভাই তো ফার্স্ট সিয়াম দোস্ত তুই শুরু করবি বিকজ তুই তো কথা আমি বলছিস। যতটুকু জানি যে again don't quote me on this, যতটুকু মনে পড়ে, কারণ it's a while back, 3-4 বছর আগের ইন্টারভিউ, যে উনি ইয়েতে বুয়েটে মানে আমাদের মতোই এইচএসসি এসব শেষ করে সবসময় ভালো ছাত্র ছিল যতটুকু জানি, করে বুয়েটে চান্স পায়। বুয়েটে চান্স পাওয়ার সাথে সাথে একেবারে শুরুর দিকে উদ্ভাস শুরু করে, মানে বুয়েটের ফার্স্ট ইয়ার। আমি তোকে একটু মানে ইয়ে করি, লেট মি স্পাইস দিস আপ বিকজ এই স্টোরিটা মানে স্পাইস আপ করা দরকার। ওকে, সো ছোট্ট একটা গ্রামে সোহাগ ভাই বড় হয়েছিল। ওখানে ওনার মা ছিল স্কুল টিচার এবং ওনার বাবা ছিল অনেক ধরনের ব্যবসা করেছে, বাট মেইনলি অ্যাগ্রো টাইপের ব্যবসা করতো। বাট ছোটখাটো ব্যবসা, নাথিং ইউনো, মানে ওনার ফ্যামিলিটা যে খুব ব্যবসা রিলেটেড এমনটা না। উনি ছোটবেলা থেকে খুবই মেরিটোরিয়াস ছিল, সবসময় ক্লাসে ফার্স্ট হইতো, এবং মানে শুধু ক্লাসের পড়া বাদেও উনি লিটারেচার পড়তো, ফিলসফি পড়তো, এমন মানে হি ওয়াজ আ মানে ইফ ইউ হ্যাড টু থিঙ্ক অ্যাবাউট মানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যদি ছোটবেলায় যেরকম মানে ইমাজিন করবা ওরকম। হ্যাঁ, সো হি ওয়াজ দিস ক্রেজি স্মার্ট ডুড। হ্যাঁ, এন্ড সে ম্যাট্রিকে স্ট্যান্ড করছে, ইন্টারে গিয়ে ম্যাট্রিকে স্ট্যান্ড করছে, কিন্তু তার লাইফ আবার বিশাল বড় একটা টার্ন নিছে ইন্টারে গিয়ে সে মনে হয় ঢাকা কলেজে আসছে, রাইট, অর সামথিং লাইক দিস, কারেক্ট মি ইফ আই এম রং, ইউ গাইজ আর গুড এট দিস। সে ঢাকা কলেজে হয়তো আসছে, এন্ড এখানে এসে উনি কালচার শক খায় এই স্কুলে, বিকজ ছোটবেলা থেকে এই বললাম না বিদ্যাসাগর টাইপের একটা ভাইব, এবং তার পুরা যে কালচারে সে ব্রট আপ হয়েছে সেখানে সবসময় ইনকারেজ করা হয়েছে যে গো বিয়ন্ড, রাইট, যা পড়াশোনা হচ্ছে তার চেয়ে বেশি প্রশ্ন করো, শিখো, জানো, এক্সেট্রা এক্সেট্রা। সো ইন্টারে এসে হি গট আ শক বিকজ উনি মানে লেটস সে একটা আকবারায় প্রশ্ন করলে টিচার ইজ লাইক স্টপ, জাস্ট যেটা সিলেবাসে যেটা কথাবার্তা মানে বলতেছি সেগুলো শুনো, সিলেবাসে যা আছে সেটা পড়ো, এন্ড ইউ নো কল ইট আ ডে। সো এখানে শখ খেয়ে মানে হিজ গ্রেডস টুক আ বিগ হিট। এবং এখানে আরেকটা জিনিস হয়েছে কি, ওই সময় এই স্কুলটাতে আই থিঙ্ক ইটস আই প্রিটি শিওর ঢাকা কলেজ, এখানে পলিটিক্স স্ল্যাশ অনেক রাউডিনেস ছিল, এন্ড এই পুরো জিনিসটার সাথে ওনার অ্যাডজাস্ট করতে একটু সময় লাগছে, রাইট। সো এখানেও দেয়ার ওয়াজ লাইক সাম ডিস্ট্রাকশন, ব্লা ব্লা ব্লা, এন্ড লং স্টোরি শর্ট, উনি যে পেসে ছিল লেটস সে ম্যাট্রিক পর্যন্ত, সেই পেসটা উনি ধরে রাখতে পারেনি। ইভেন দেন উনি ব্রিলিয়েন্ট রেজাল্টস করছে এন্ড বুয়েটে উনি চান্স পাইছে, রাইট। বাট দ্য ডিফারেন্স ওয়াজ উনি বুয়েটে আই থিঙ্ক ট্রিপলি হচ্ছে নট দ্য মানে তখনকার প্রেফার্ড সাবজেক্ট ছিল না ট্রিপলি, রাইট। আই থিঙ্ক সিএসসি ছিল প্রেফার্ড সাবজেক্ট, এখনো হয়তো বা স্টিল দ্য কেস, বাট ট্রিপলিতে ওনার র্যাঙ্কিং অনুযায়ী ট্রিপলিতে উনি চান্স পাইছে। সো হি ওয়াজ ভেরি ডিজেক্টেড, মানে খুবই মন খারাপ যে আল্লাহ ট্রিপলিতে পাইছি, আমি সারা জীবনে তো ভালো স্টুডেন্ট ছিলাম, এত মেরিটোরিয়াস ছিলাম, মানে এত আশা ভরসা, বাট আমি ট্রিপলিতে পাইলাম। বুয়েটে গিয়েও ওনার এই লেটস সে ইউ নো দ্য ভাইবস ওয়ান্ট দেয়ার, যে হ্যাঁ মানে আমি ছোটবেলা থেকে এত প্রমিস ছিল, ট্রিপলিতে এখন আসছি, মানে আই এম ফিলিং ভেরি ডিজেক্টেড। সো ওই সময় বা ওই সময়ের আরেকটু পরে মানে বুয়েটের থার্ড বা ফোর্থ ইয়ারে উনি পড়াশোনার পাশাপাশি অনেক কিছু করতো, উনি ডিবেট করতো ছোটবেলা থেকে, বুয়েটে আরো অনেক কিছু করছে, বাট উনি ব্যবসা শুরু করে ফর দ্য ফার্স্ট টাইম। এন্ড ব্যবসা বলতে উনি তখন মানে ইন হিজ ওয়ার্ডস, আমি কয়েকটা ইন্টারভিউ দেখছি, সেখান থেকে আমি যতদূর নোটস বানাইছি সেখান থেকে বলছি, উনি টিচিং নিয়ে একটা ব্যবসা শুরু করে, রাইট। এখন টিচিং বলতে মানে আমরা তো সবাই স্টুডেন্টকালীন প্রাইভেট টিউশন নিয়ে সবাই আইডিয়া বা ধারণা রাখি, উনি ব্যাচে পড়াবে, এবং লেটস সে 4টা ফ্রেন্ড 4টা পার্টনার রিক্রুট করে উদ্ভাস শুরু করে 2001 সালে। ওনাদের শুরুর থেকে মানে অ্যাকর্ডিং টু হিম they had one clear mission বা একটা ক্লিয়ার ভ্যালু ছিল, বাকি সব কিছু ওয়াজ আপ ইন দি এয়ার। তো ওনার তখন অ্যাপারেন্টলি বয়স ছিল, এটা প্রবলি সেকেন্ড ইয়ারে হবে বুয়েটের, ফার্স্ট বা সেকেন্ড ইয়ার বুয়েটের, 19 বছর বয়স, এবং 6,000 টাকা দিয়ে সে শুরু করে উদ্ভাস
4টা পার্টনার নিয়ে। সো ওনাদের দুইটা মানে ভ্যালু ছিল একটাই, যে এভরিওয়ান উইল হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড হোয়াট দে আর লার্নিং, এবং সবাই প্রশ্ন করতে পারবে। সো ওনার যে ইন্টারে এসে বাজে এক্সপিরিয়েন্সটা হয়েছে এটা উনি রেপ্লিকেট করতে দিবে না। গ্রেট ফাউন্ডার স্টোরি, রাইট? আই ফেসড দ্য প্রবলেম মাইসেলফ, এবং সেখান থেকে আমি এখন বাকিদের জন্য আই এম গোইং টু রাইট দিস রং। সো যাই হোক, হি ইজ গোইং টু রাইট দিস রং, অ্যান্ড উনি কোনো নোটস বা সাজেশনস দিবে না, রাইট? উনি বুয়েটের অ্যাডমিশন কোচিং এর পড়াবে, এবং আই থিঙ্ক আই ডোন্ট নো ইফ দে স্টার্টেড উইথ দ্যাট, আই এম প্রিটি শিওর দে স্টার্টেড উইথ দ্যাট, বাট হোয়াট এভার ইট ইজ, যেটাই পড়াচ্ছে কোনো নোটস নাই, কোনো সাজেশন নাই। এখন যারা দেখতেছেন এবং পড়াশোনার সাথে এখনো ইনভলভড আছেন, মানে স্টুডেন্ট আছেন, তারা বুঝতেছেন যে কত বড় একটা ডিল নোটস এবং সাজেশনস। এবং ওরা এটাই দিত না, ওরা বলতো তোমরা 100 বার হইলেও প্রশ্ন করো, বাট বুঝে তারপরে যাবা, কোনো নোটস নাই, কোনো সাজেশন নাই। সো দ্যাট ওয়াজ দ্য ইউনিক সেলিং পয়েন্ট ফর দিস গাইজ। বাট ইউ উড থিঙ্ক যে এত ডিফারেন্সিয়েটেড একটা ভ্যালু প্রপ বা মার্কেটিং করে ওরা ইনস্ট্যান্ট সাকসেস হয়ে যাবে, বাট নো। 2001 সালে শুরু করার পরে ফর দ্য ফার্স্ট 5 ইয়ার্স এটা অ্যাপারেন্টলি কোনো ভালো প্রফিট বা কোনো প্রসপেক্টই দেখা যাচ্ছিল না 5 বছর ধরে, রাইট? তখন আউট অফ দ্য 4 পার্টনার্স 2 পার্টনার্স লেফট। 2 পার্টনার্স ওয়ার লাইক, আমরা বুয়েট থেকে পড়াশোনা করছি, ওয়ের মানে আমাদের অনেক মানে ভালো প্রসপেক্টস আছে, এক্সেট্রা এক্সেট্রা। সো ভেরি আন্ডারস্ট্যান্ডেবল। বাট দ্য 2 পিপল, সোহাগ ভাই অ্যান্ড ওয়ান আদার পার্টনার, আই থিঙ্ক হিজ নেম ওয়াজ লিটন ভাই, ওনারা দুইজন দে স্টাক অ্যারাউন্ড। And তারপরে ইন দ্য 6th 7th ইয়ার সামথিং লাইক দ্যাট, ওনাদের স্টুডেন্টরা আই থিঙ্ক 2008-এ ওনাদের স্টুডেন্টরা 4 জন বুয়েটে চান্স পায় ওনাদের উদ্ভাস থেকে। দিস ইজ দ্য স্টোরি এক্স্যাক্টলি হাউ হি টেলস ইট, সো মানে টেক ইট উইথ দ্যাট ইন মাইন্ড। তারপর থেকে things started, going in a different direction. Things were looking up, blah, blah, blah. And along the way, he hired another genius person named Masum Bhai. ওনার সাথে ওনার আবার একটা সাইড গিগ করা শুরু করলো, because Udvash was taking so long, right? এত সময় নিচ্ছিল। ওরা মাঝখান দিয়ে একটা সাইড গিগ শুরু করলো, যেখানে ওরা সার্কিট বানাইতো, কম্পিউটার্স বানাইতো, হার্ডওয়্যার বানাইতো, সফটওয়্যার বানাইতো, এবং এত কিছু যেহেতু মিলায় বানাইতো, ওনারা জিনিসটাকে অন্যরকম গ্রুপ ডাকলো বা অন্যরকম কোম্পানি রাখলো, তখন গ্রুপ হয়নি, এবং পাই ল্যাবস নামে একটা আলাদা জিনিস সেট আপ করলো যেখানে হার্ডওয়্যার করবে। সো ইভিএম সফটওয়্যার, মানে ইলেকশনের জন্য ইভিএম সফটওয়্যার বানাবে থ্রু অন্যরকম গ্রুপ, হুইচ ইজ দ্য সফটওয়্যার পার্ট, এবং পাই ল্যাবস দিয়ে সার্কিটের কাজ করবে, হার্ডওয়্যার স্টাফ করবে। সো এটা আবার এই দুইটা কোম্পানি আলাদা করে করলো অ্যালং সাইড উদ্ভাস, বিকজ উদ্ভাস ইজ জাস্ট টেকিং সো লং অ্যান্ড দে হ্যাড আদার ইন্টারেস্ট, অ্যান্ড ওরা ইঞ্জিনিয়ার ছিল, মানে টিচার তো অবশ্যই, বাট ইঞ্জিনিয়ার ছিল। সো এটা করছে। তো 3টা কোম্পানি হয়ে গেল প্যারালালি, কিন্তু তিনোটার মধ্যে কোনোটাই hasn't taken off yet, right? They haven't seen any cash. It's a lot of nice ideas, but no cash. Now 2008-9 was when it মানে they came to an inflection point. ওরা কয়েকটা জিনিস করছে এই সময়। এক, উদ্ভাসের ওদের অনেক স্টুডেন্ট বুয়েটে চান্স পাওয়া শুরু করলো, এবং ওদের ব্র্যান্ডটা সলিডিফাই হয়ে গেল, যে আচ্ছা এখানে পড়লে বুয়েটে চান্স পাওয়ার ভালো একটা সম্ভাবনা আছে। So তারপর থেকে ওদের স্টুডেন্ট বাড়তে 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 এখন আজকে যেখানে আছে ওভার 70 ব্রাঞ্চেস। দিস ওয়াজ ইন 2022, এখন প্রবলি আরো বেশি, 70 ব্রাঞ্চেস তখন বলছিল, এবং দে হ্যাভ 1500 ফুল টাইম এমপ্লয়িজ। পার্ট টাইম যদি টিচারদেরকে কাউন্ট করা হয়, যারা ইউজুয়ালি লেটস সে বুয়েটের স্টুডেন্ট হয়তো বা পার্ট টাইম এখানে পড়াচ্ছে, ওইটা যদি ধরি, তাহলে 5-6 হাজার পিপল আর এমপ্লয়েড উইথ দেয়ার কোচিং সেন্টার্স। 5-6 হাজার ফর কনটেক্সট, মানে ফর ড্রামাটিক এফেক্ট। And Onnorokom Group now includes another e-commerce company, যেটা হয়তো আমরা সবাই পরিচিত, রকমারি। It is a category defining company, because বাংলাদেশি বইয়ের ই-কমার্স কেউই ছিল না, এবং ওরা এই ক্যাটাগরিটাকে নট অনলি পপুলারাইজ করছে, বাট অলসো দে ওয়েন্ট ইনটু পাবলিশিং and other sorts of interesting things, right? So long story short, Onnorokom Group today holds, ভাইয়া যেগুলো বললো, উদ্ভাস সহ আরো কয়েকটা কোচিং এন্ডেভার, it holds ওনাদের সফটওয়্যার এবং হার্ডওয়্যার ডিভিশন গুলো, এবং rokomari.com, which is the e-commerce site, যেটা alone would make him immensely successful. But I'm sure এই সবগুলা জিনিস মিলায় সে নিজেই একটা ইন্টারভিউতে বলেছে যে ওদের বিজনেসটা, জাস্ট কোচিং বিজনেসটা, is worth কয়েক হাজার কোটি টাকা। এটা উনি মানে ডাইরেক্টলি বলছে যে জাস্ট দ্য কোচিং বিজনেস alone, উদ্ভাস। So if you combine everything else, I'm pretty sure it crosses, quite a lot of milestones, এবং making him personally probably worth at least $1 million. যদি কয়েক হাজার কোটি হলে তো we're talking 9 figures, কয়েকশো কোটি টাকার মতো সম্পদ হয়তো পার্সোনালি আছে। আমি লিংক করে দিব বিফোর আমাদের কমেন্ট সোলজার্স চলে আসে এই সোর্সটা, বাট ওকে। As far as I remember, যে 2001-2 সালে ওই টাইমে তো তখন the big telecom boom was probably happening, so I imagine ওই টাইমে Tripoli was the top subject, এবং আমি যতটুকু
মনে পড়ে যে উনি ওনার মন খারাপ হয়েছিল নট বিকজ উনি টপ সাবজেক্ট পায় নাই, বাট বিকজ উনি যেই রেজাল্ট আশা করছিল ওইটা পায় নাই। বাট আই মাইট বি রং। I might be wrong because আমি হ্যাঁ মানে I wanted to make it a nice story. হ্যাঁ But ওয়েল ডান হ্যাঁ ওয়েল ডান ডিটেলস গুলা এখন তোরা মানে একটু খুঁটিনাটি গুলা বল। সাদমান ভাই, আপনি হ্যাঁ একটু হ্যাঁ হ্যাঁ স্পেশালি উদ্ভাস নিয়ে আই থিঙ্ক আপনার সবচেয়ে মানে আউট অফ দ্য থ্রি অফ আস Yes. বেটার আইডিয়া থাকবে, এটা সম্পর্কে একটু বলেন। শিওর। ফাহাদ যে ইন্টারেস্টিং ভাবে শুরু করছিল, এখানে জাস্ট আরেকটা পার্ট অ্যাড করতে পারতি যে উনার যে পার্টনার লিটন ভাইয়া, উনি এমন একটা জায়গা থেকে আসে যেখানে এখন পর্যন্ত বিদ্যুৎ হয়তো বা যায় না। এটা আমি 5 বছর আগে শুনছিলাম, এখন জানি না বিদ্যুৎ হয়তো বা গেছে, বাট দ্যাট উড অ্যাড অ্যানাদার বিট অফ স্পাইস টু দ্য স্টোরি। আমি শুনছি 15 সালে বিদ্যুৎ গেছে ওখানে মানে উনি ও আচ্ছা, ইন্টারভিউতে তাহলে বলছিল। আচ্ছা তাহলে গেছে অলরেডি। সোহাগ ভাইকে নিয়ে বলছিলাম বিদ্যাসাগর টাইপ চিন্তা করতে। মাসুম ভাই হচ্ছে ওই যে দেয়ার ইজ আ মুভি কি জানি বিউটিফুল সামথিং কি জানি বিউটিফুল মাইন্ড, দ্য বিউটিফুল মাইন্ড। হ্যাঁ বিউটিফুল মাইন্ড টাইপের একজন ক্যারেক্টার যিনি কোডিং করতো, ইঞ্জিনিয়ার ছিল। হি হ্যাজ রিটেন কোড যেটা বাইরে মানে উনি বিদেশিদের কাছে বেচছে, ইয়েট তখনও তার নিজের কম্পিউটার ছিল না এবং উনি কোডিং শিখছে জাস্ট অন পেন এন্ড পেপার অ্যাপারেন্টলি। সো মানে ভেরি ইন্টারেস্টিং গ্রুপ অফ পিপল। এবং ভাই আপনি কোচিং ব্যবসাটা সম্পর্কে আরেকটু বুঝান আমাদেরকে। ইয়েস ইয়েস বাই বাই মাসুম ভাইয়ের স্টোরি আরো অনেক জোস। একটা ক্লায়েন্ট কাজ দিছে, তারা অনেক দ্রুত ডেলিভারি করছে, যা টাকা দিচ্ছে তার 10 গুণ 20 গুণ দিছে। দেয়ার আর সো মেনি অ্যামেজিং স্টোরিজ। বাট আমি উদ্ভাসে নিজে পার্সোনাল স্টুডেন্ট ছিলাম, আমি ওখানে পড়াইছিও। অ্যান্ড সিন্স দ্য আর্লি ডেজ আমি এখানে ছিলাম। সোহাগ ভাইকে আমি 2-3টে ক্লাসে পাইছি, চমক ভাইকে ক্লাসে পাইছি। সো উদ্ভাসে ওয়ান অফ দ্য ফান্ডামেন্টাল জিনিস যেটা আমি অন্য কোথাও বাংলাদেশে দেখি নাই, সেটা হচ্ছে তাদের ইন্টারনালি কতগুলো ইমেন্সলি স্মার্ট মানুষজন ছিল, যেটা আমি একটা কমিউনিটির মধ্যে এতগুলো মানুষকে আমি দেখি নাই। এবং আমাদের আমি যখন পড়তেছিলাম, আমি জানি না এখন কি অবস্থা, যখন পড়তাম তখন আমাদের জন্য একটা সেপারেট ব্যাচ ছিল, যে ব্যাচে ভাই তোমার কারিকুলাম পড়াবেই না, তোমার জাস্ট উই গোনা ডিপ ডাইভ ইনটু র্যান্ডম টপিক। যেরকম ইদানিং কিছু ইউটিউব চ্যানেল আছে না, নাম্বার ফাইল, যে ফর দ্য লাভ অফ এডুকেশন ইউ জাস্ট ডাইভ ডিপ ইনটু দোজ কনসেপ্টস। তো ওরকম আমাদের ক্লাস নিত। এবং আমাকে মনে আছে একটা ভাইয়া, উনার একটা পুরো ক্লাসের কনসেপ্ট ছিল হচ্ছে তোমরা বইয়ের যে কোনো একটা প্রবলেম আমাকে দাও, আমি ওটাকে 2 লাইনে সলভ করবো। অ্যান্ড হি ডিড সলভ মোস্ট অফ দ্য প্রবলেমস ইন 2 লাইনস। এবং এমন অনেকগুলো জিনিস ছিল যেটা আমরা মজা করে করতাম, বাট অ্যাকচুয়াল বুয়েট এক্সাম পর্যন্ত জিনিসটা আসছে। সো এই জিনিসগুলো হয়তো বা ক্লাসে কেউ শিখাইতে পারবে না, বাট সিন্স উই এক্সপ্লোর দোজ থিংস, ওগুলো আমাদের অনেক কাজে লাগছে। বাট এটা ফান্ডামেন্টালি আমরা যদি যে কোনো জায়গায় জেনারেলাইজ ভাবে শিখাতে যাই, মানুষ প্যারা খায় দৌড়াবে। বাট উদ্ভাস এটা পুল অফ করতে পারছে। এর পাশাপাশি তাদের আমার মনে হয় দ্য বিগেস্ট স্ট্রেংথ হচ্ছে তাদের আইডিওলজিক্যাল স্ট্যান্ড পয়েন্টটা। যেরকম তাদের একটা এক্সাম হইতো ওপেন বুক এক্সাম, যেটা আমি দিছিলাম। সো ওপেন বুক এক্সাম হচ্ছে এক্সাম হবে, বাট তুমি বই নিয়ে যেতে পারো যত ইচ্ছা বই। অ্যান্ড ইউ অলরেডি নো যে বই নিয়ে গেলে ওটা খুব একটা লাভ দিবে না, বিকজ ইটস এন কনসেপচুয়াল এক্সাম। সো ওই এক্সামটা আমরা দিতাম অ্যান্ড ইট ওয়াজ ভেরি ফান। ওটার জন্য পুরো শো হইতো, আমরা পুরস্কার নিতে আসতাম। সো এমন না যে তারা খালি কোচিং সেন্টারের উপর ফোকাস করছে, দে হ্যাড এ ভেরি ক্লিয়ার ভিশন যে তারা আসলে কি চায়। অ্যান্ড আরেকটা জিনিস যেটা মনে হবে, বিকজ আমি পার্সোনালি কাজ করছি, তাদের একটা নীতি আছে, সেটা হচ্ছে ধীরে চলো নীতি। অর্থাৎ দে আর নট গোনা রাশ ইনটু এনিথিং, লাইক দে আর গোনা টেক দেয়ার সুইট টাইম। যেরকম আমি তখন কোন ইয়ারে, মনে হয় সেকেন্ড ইয়ারে পড়ি, অনেকদিন আগে, তখন একটা প্রজেক্ট আমি কাজ করছিলাম, ওইটার নাম ছিল হচ্ছে ভেহিকেলের ট্র্যাকিং সিস্টেম। আমি যে মানে ওইটা এখন হচ্ছে ওইটার নাম হচ্ছে সুরক্ষা, ভেহিকলের ট্র্যাকিং সিস্টেম। তো তখন আমি ওদের জন্য, ভাই আমাকে ডাকছিল, বলছিল সাবধান এটার জন্য একটা ইন্টারফেস বানাও, এইটা করো, এটা করো, আজকে এসে ভাই প্রেজেন্টেশনটা বানাই দেয় এইটা। তো তখন ওটা নিয়ে কাজ হচ্ছিল। এখন আমি দেখছি যাচ্ছে ঠিক আছে, সুরক্ষা পুরো জিনিসটা আসছে, লঞ্চ করছে। তো দে ডিড নট রাশ ইনটু এনিথিং। এবং আমি যদি তাদের মার্কেটিং এর কথা বলি, যেরকম রকমারিতে, সিন্স আই লাভ বুকস, আই লাভ টকিং অ্যাবাউট বুকস, বই নিয়ে ভিডিও বানাই, অনেক সময় আমি বিভিন্ন প্রজেক্ট নিয়ে গেছি, বাট দে আর লাইক যে ঠিক আছে ভেরি গুড, বাট লেটস ট্রাই থিংস আউট। আস্তে করে তারা একটা শো আনলো, তারা তাদের স্টুডিওটা করলো, এখন তারা 30 মিনিটের ভিডিও বানাচ্ছে রাতুল ভাইকে নিয়ে। সো ইভেনচুয়ালি দে উইল ডু থিংস, সো দে আর নট রাশিং ইনটু এনিথিং। ইটস জাস্ট ইট উড বি ভেরি কিউরিয়াস ইফ সাডেনলি দে ওয়ান ডে ডিসাইড যে আচ্ছা ঠিক আছে, আমরা এর থেকে আসার চেষ্টা করি। Like, who's gonna stop them in any possible way? Like, they have so much groundwork already done. They have so much good branding on their side. They have the tech on their side. If they just decide to go edtech, like they're easily gonna be the biggest edtech in Bangladesh. So what's curious যে কেন তারা এখনো যায় নাই, কিংবা তারা আসলে যাবে নাকি না, কিংবা গেলে তারা কোন জিনিসটা আনার চেষ্টা করে সবার ফার্স্টে। সো দিস ইজ সামথিং ভেরি ইন্টারেস্টিং, যেটা আমার মনে সামনে আনফোল্ড করবে। সিয়াম, আমি তোকে কয়েকটা জিনিস বলার সুযোগ দিব, বাট তার আগে লেট মি লে ইট আপ ফর ইউ।
সো এক হচ্ছে কি মনে হয় why haven't they gone into ed tech so far given মানে it's clear যে ওরা admission সেকশনে at least for BUET and maybe medical and a few other things they are the market leader it would seem right সেক্ষেত্রে এটা কি একটা innovators dilemma যেটাকে বলে যে I am so comfortable in my market leader position right now যে আমি নতুন জিনিসটা যেটা আসতেছে সেটাতে ফোকাস করতে চাচ্ছি না আমার ক্যাশ কাও আছে এই কারণে নেক্সট জিনিসটা আমি ফোকাস করতে চাচ্ছি না এবং আলটিমেটলি দিস লিডস টু মাই ডিমাইজ আমি এই কারণেই আসলে পিছায় যাব ডিসরাপ্টেড হব ব্লা 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 এক্সাম্পল হইতে পারে গুগল উইথ এআই এবং চ্যাট জিপিটি মাইক্রোসফট ব্লা 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 ওই পার্টনারশিপটা কাইন্ড অফ ইউনো শোয়িং দ্যাট গুগল ডাজন্ট হ্যাভ দ্য বেস্ট এজ বিকজ ওরা এত প্রফিটেবল বিজনেস ছিল এনিওয়ে এটা একটা প্রশ্ন যে কেন ওরা এর থেকে যায় নাই বা তোর কি মনে হয় এর থেকে যাবে নাকি এবং দ্বিতীয়ত আই ওয়ান্ট টু কাইন্ড অফ 30 সেকেন্ড একটা ফ্রেমওয়ার্ক বলতে চাই এবং তুই যেহেতু মানে ভালোভাবে জিনিসপত্রকে কাউন্টার পয়েন্টটা দিতে পারিস ও অপর সাইডটা চিন্তা করতে পারিস মেবি এটার অপর সাইডটা বলতে পারবি would it be wrong to say যে সোহাগ ভাই the reason the playbook for their success is that they targeted a very good niche where there's a huge market which is growing every single year which is the BUET and other admission coaching market প্রতি বছর স্টুডেন্ট বাড়বে এবং এখানে propensity to pay is very high মানে এরা খুবই ইনএলাস্টিক যতই টাকা লাগবে বই হোক কোর্স হোক মক এক্সাম হোক যেটাই হোক আই এম শিওর অ্যাডমিশন টেস্টের সময় এত নো ওয়ান ওয়ান্টস টু টেক চান্সেস বিকজ সবাই একটু ভয় থাকে যে আল্লাহ একটু যদি চান্স না নেই পরে লাইফ খারাপ হয়ে যাবে জাস্ট এক্সাম্পল রাইট সো ইজ ইট আ ফ্যাক্টর অফ খুবই ভালো মার্কেট উইথ very good inelastic customers মানে প্রাইস ইনএলাস্টিক কাস্টমার্স এন্ড নট গিভিং আপ বিকজ প্রথম 6 বছর অ্যাপারেন্টলি 5-6 বছর ইট ডিডন্ট ওয়ার্ক অন্য মানুষরা হয়তো বা এই সময়ের মধ্যেই দে উড হ্যাভ গিভেন আপ এন্ড যেহেতু উনি শুরু করছিল 19 বছর বয়সে 6,000 টাকা দিয়ে হি কুড অ্যাফোর্ড টু পুট ইন অল দোজ ইয়ার্স উইথাউট losing patience right would it be fair to say যে এই তিনটা ফ্যাক্টর বাদে there is nothing special about this blah 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 এখন আমি এমন ভাবেই ফ্রেম করতেছি যাতে তুই মানে আমাকে অপর দিকগুলো দেখাইতে পারিস with that up to you হ্যাঁ সো ফার্স্ট কোশ্চেনটা অ্যানসার করি কেন উদ্ভাস এখনো এডটেকে ঢুকে নাই সো আমি যখন সোহাগ ভাইকে ইন্টারভিউ করতেছিলাম ওনার একটা অ্যাডভাইস ছিল যে উনি শুধু ওই এন্টারপ্রেনারশিপ ভেঞ্চারেই যাবে যেখানে উনি ফ্লাই করাতে পারবে উনার স্পেসিফিক স্কিল সেট নিয়ে সো কয়েকটা স্কিল সেট ওনার হয়ে গেছে একটা হচ্ছে এডুকেশনে হাউ পিপল থিংক স্টুডেন্টদের পেইন পয়েন্ট কি ওটা কিভাবে সলভ করতে হবে এটা একটা স্কিল সেট যেহেতু উদ্ভাস অনেক ফিজিক্যাল খাতা পরীক্ষা নিয়ে ডিল করে রকমারি অনেক ফিজিক্যাল বই নিয়ে ডিল করে আই অ্যাজিউম যে ইনভেন্টরি ম্যানেজমেন্টের যে কঠিন খেলাটা এবং ওইটা ঠিক মতো বিভিন্ন ডিস্ট্রিবিউশন সেন্টারে ডেলিভারি দিয়ে দেওয়া এখানে ওনার একটা স্কিল সেট আছে সো ওনার হাতে গোনা কয়েকটা স্কিলস আছে যেটা উনি মারাত্মক ভালো সো ওইটার বাদে নতুন কোনো যদি আইডিয়া ওনার পথে আসে উনি বলছে যে উনি নিবে না কারণ উনি ওটা পার্সোনালি খুব ভালোভাবে ফ্লাই করাতে পারবে না রাইট সো যেহেতু এডটেক উনার ডোমেইনেই পড়ে আই ইমাজিন এটা নিয়ে উনি অলরেডি অনেক পড়াশোনা করছে বা এটা নিয়ে অনেক চিন্তা ভাবনা করছে প্যান্ডেমিক চলাকালে আমি যতটুক মনে পড়ে উদ্ভাস অনেক অনলাইন ক্লাসও করছে রাইট সো এখন যদি আমরা উদ্ভাসকে দেন अगेन দিস ইজ লাইক অ্যাবসলিউটলি আমার পার্সোনালি এবং আমি মানে জাস্ট আমার কাছ থেকে মনে হচ্ছে কেন এটা করতেছে না আমার কাছে মনে হয় যে আমি যদি 10 মিনিট স্কুল তারপর আমরা যদি শিক্ষার দিকে তাকাই ওরা এখনো মানে আর কি দে আর ডুইং ওয়েল 6-7 মিলিয়ন শিক্ষক তুললো 10 মিনিট স্কুল 2-3 মিলিয়নের মতো তুললো তাদের ভ্যালুয়েশন হয়তো মেবি 20-25 মিলিয়নের কাছাকাছি হবে রাইট দেন ওইখানে উদ্ভাস ইজ সিটিং প্রবাবলি অন আ বিজনেস যেটা ভ্যালুড কয়েকশো মিলিয়ন ডলার এখন এইখানে দ্য আইডিয়া অফ আমি যদি একটা কয়েকশো মিলিয়ন ডলার বিজনেসে বসে থাকি আমার প্রবাবলি বেশ আইডিয়া আছে ওই ইন্ডাস্ট্রির মানে কি অনলাইন ভার্সনটার মার্কেট সাইজ কিরকম আমার হয়তো আইডিয়া আছে ওই বিজনেসের ক্যাশ ফ্লো কিরকম সো যদি উদ্ভাস সোহাগ ভাইয়ের জায়গায় থাকি হয়তোবা উনি জানে যে যখন আমি অনলাইনে উদ্ভাসের কোচিং করিয়েছিলাম লাইভ ক্লাস ভার্সেস কোর্সেস এর সাধারণত ডিমান্ড কিরকম হয় স্টুডেন্টরা কি ফিডব্যাক দেয় আমি যদি এডটেকে ঢুকি হয়তোবা আমি কয়েকশো মিলিয়ন ডলার ভ্যালুয়েশন এখন তুলতে পারবো না ইটস পয়েন্টলেস আমার টাইম ওখানে ইনভেস্ট করায় হয়তোবা এটা এখন হয়তো মার্কেট রেডি না একটা বড় ইন্ডিয়াতে যেরকম আমরা ইউনিকর্নস দেখতে পারতেছি হয়তোবা বাংলাদেশে এখনো রেডি না ইভেন 100 মিলিয়নের ভ্যালুয়েশন এডটেকে দেওয়ার রাইট সো আই এম থিঙ্কিং যে হয়তোবা
যেহেতু মার্কেট ভ্যালুয়েশন এখনো রেডি না, এন্ড এগুলো অনেক ক্যাপিটাল ইন্টেন্সিভ বিজনেস, এবং অলরেডি উনার একটা বিজনেস আসছে যেখানে অনেক ভ্যালুয়েশন আসে ক্যাশ ফ্লো থেকে, এবং ভ্যালুয়েশন নট নেসেসারিলি আসে ইউজার গ্রোথ বা আদার মেট্রিক্স, যেটা স্টার্টআপস অনেক হয়। there is no point in moving to a tech yet. 5 years from now হয়তোবা Shiko raises 50 million, বা 10 minute school raises 100 million, তাদের হয়তো ভ্যালুয়েশন তখন 500 মিলিয়ন 1 বিলিয়নের কাছে, তখন হয়তোবা he will move in. এটা হচ্ছে আমার থট। It's kind of like the Apple strategy where হ্যাঁ ঠিক আছে মেটা আগে একগাদা অকুলাস হেডসেটস বানাক, আমরা তখন মানে আমরা পরে এসে একদম পুরো ছক্কা মেরে দিব বাই রিলিজিং আ অ্যাকচুয়ালি গ্রেট প্রোডাক্ট, এমন একটা অবস্থা হয়তো বা হইতেও পারে, মানে উই আর স্পেকুলেটিং বাট হইতেও পারে এটা। অ্যাবসলিউটলি স্পেকুলেটিং। এবং আরেকটা যেটা চিন্তা মাথায় আসতেছিল, আই থিংক আই ওয়াজ টকিং টু আ ফিউ এডটেক ফাউন্ডার্স অন দ্য রিসেন্ট ট্রেন্ডস দে হ্যাভ বিন ফেসিং প্যান্ডেমিকের পরে, ইকোনমিক ডাউনটার্নের সাথে সাথে কি প্যারা তাদের ফেস করা লাগতেছে। একটা যে কথা আমি শুনলাম ওইটা হচ্ছে বিকজ অফ দ্য স্যাচুরেশন অফ অনলাইন কোর্সেস, যেখানে আমরা রেকর্ডিংস বসে বসে দেখি, মানুষ আস্তে আস্তে এই মিডিয়াটার উপর ট্রাস্ট হারায় ফেলতেছে, এন্ড দ্য ফোকাস দ্যাটস গোয়িং ইজ অনলাইন কোর্সই, বাট যেটার একটা অ্যাডিশনাল লাইফ কম্পোনেন্ট আছে, রাইট? সো দ্য ভেরি আইডিয়া যে মানুষ লাইফ ইন্টারাকশন পছন্দ করে, ওইটা হ্যাজন্ট গন অ্যাওয়ে। এখন ওইটার উপর হয়তো বা দ্য ডিমান্ড ফর এখানে একটু ট্রিকি হয়ে যায়, যাচ্ছে আমরা লাইভ স্টুডেন্টসরা লাইভ এডুকেশন পছন্দ করে, ওইটাকে এখন ফিজিক্যালি স্টিল প্রেফার করে নাকি ভার্চুয়ালিও প্রেফার করে, কারণ ট্রাফিক জ্যাম, কনভিনিয়েন্স এটসেট্রা। সো এখানে প্রবাবলি একটা ব্যালেন্সের বিষয় আছে, এবং ওইখান থেকে হয়তো বা উদ্ভাসের এখনো ইউএসপিটা হচ্ছে আমরা লাইভ ক্লাস খুব ভালো দেই এবং এটা ফিজিক্যালি খুব ভালো দেই, বাট একটা পয়েন্টে হয়তোবা একটা ভেরি সিগনিফিকেন্ট প্রপোর্শন এখনই হয়তোবা will start preferring live class digitally as well. So I don't see কেন 2-3 বছর পর উদ্ভাস wouldn't make the market entry. আচ্ছা, এখন সেকেন্ড কোয়েশ্চেন অ্যানসার করবো। তুই কি 2-3টা পয়েন্ট বলছিলি? তুই আমাকে ওর ফর্মুলা, মানে ওদের ফর্মুলা ফর সাকসেসটা নিয়ে একটু বল, মানে হোয়াট ডু ইউ থিংক মেড देम সো সাকসেসফুল। আর সাকসেস আমি একটু কোয়ান্টিফাই করে দিই, আমি আবার কোডটা বের করছি। সামওয়ান আস্কড হিম যে হোয়াট ডু ইউ থিংক ইজ দ্য কারেন্ট ভ্যালুয়েশন, উনি বলছে ভ্যালুয়েশন এভাবে করা হয়নি, ইফ ইউ হ্যাড টু মেক অ্যান অ্যাজাম্পশন আ ফিউ থাউজেন্ড ক্রোরস বলেছিল। যাই হোক, হ্যাঁ, ওকে গো বল। সো কয়েক হাজার কোটি টাকা মানে কয়েকশো মিলিয়ন ডলার কাছাকাছি ভ্যালুয়েশন। আচ্ছা, এখন তুই যে বললি যে নিশ সিলেক্ট করছে, আই ডোন্ট থিঙ্ক এটা খুব মানে আর কি ওয়াইডলি রিনাউন্ড একটা নিশ, এটা অ্যাডমিশন, ব্যবসা, আবার কোচিং। সো আমার কাছে মনে হয় না খুব ইউনিক কোনো মার্কেট সিলেক্ট করছে যেখানে মানে আর কি ইউড বি লাইক দিস ইজ ইনোভেটিভ। আই থিঙ্ক দ্য মার্কেট ওয়াজ অলওয়েজ দেয়ার, এবং দ্য রিজন হয়তো যে উনি শুরুর দিকে সাকসেসফুল করে না বিকজ দে ওয়ার গুড অ্যাট টিচিং হয়তো বা, অর দে ওয়ার নট গুড অ্যাট মানে কোচিং সেন্টার অপারেশনস, কিন্তু পরবর্তী সময় তারা ভালো হয়ে গেছে। এন্ড when execution is good, মার্কেট যদি ভালো হয় ভালো হবে। এখন অনেক ভিসির অনেক থিওরি থাকে, রাইট? মানে ওয়াই কম্বিনেটর আমি যতটুকু জানি একটা বেশ এমফাসিস দেওয়া হয় অন দ্য ফাউন্ডিং টিম, যে ফাউন্ডিং টিম যদি খুবই ভালো হয় তারা কিছু একটা ফিগার আউট করে ফেলবে, কোন মার্কেটে খেলতে হবে বা হচ্ছে কোন প্রোডাক্টে পিভট করতে হবে। আবার আরেকটা ভিসির অ্যাঙ্গেল আছে হচ্ছে বেট অন দ্য মার্কেট, মার্কেট যদি খুবই ভালো হয়, ফাউন্ডিং টিম মানে কি মোটামুটি ভালো হলেও মার্কেটের ওয়েভ ধরেই উপরে উঠে যাবে, রাইট? সো পিকিং দ্য গুড মার্কেট এখানে একটা খুব ভালো ইয়ে ছিল। বাংলাদেশের অ্যাডমিশনস মানে এনিথিং দ্যাট মোটামুটি গ্যারান্টি সামওয়াট সোশিও ইকোনমিক মোবিলিটি, বাংলাদেশে হচ্ছে অ্যাডমিশনস একটা ভালো একটা ইউনিভার্সিটির টিকা, তারপর বিসিএস এর টিকা আরেকটা, বিকজ ইট উইল এনেবল একটা ভালো একটা গভর্নমেন্ট জব পাওয়া, বা হচ্ছে ইংরেজি ভালোভাবে শেখা, বিকজ ইট উইল এনেবল অনেক ধরনের কর্পোরেট জব। নতুন এখানে প্রোগ্রামিং অ্যাড হয়েছে বিকজ ইউ গেট টু ডু ফ্রিল্যান্সিং এন্ড হোয়াট নট। সো বেসিক্যালি এনিথিং দ্যাট এনেবলস মোটামুটি গ্যারান্টিড ভাবে, বা অ্যাটলিস্ট অনেকগুলো সাকসেস স্টোরি আছে ওইখানে, ইটস আ ভেরি গুড মার্কেট ইন বাংলাদেশ, কারণ ওখানে মানুষ টাকা ঢালতে প্রস্তুত, তাদের এমন একটা প্রপোর্শনে যেটা সাধারণত তারা অন্য কিছু এন্টারটেইনমেন্ট বা লাইফস্টাইল আইটেমে ঢালে না। সো হি ডেফিনেটলি পিকড আ ভেরি গুড মার্কেট, যেটা অনেক বড়, এন্ড ওখানে মানুষ টাকা ঢালতে প্রস্তুত, এবং ওইটার পর বাকিটুক অ্যাকচুয়ালি কামস ডাউন টু এক্সিকিউশন। যদি আমরা ভালোভাবে পড়াই ওখানে ইয়ে আসবে। এখন আমি একটু হেসিটেন্ট টু ইউজ দ্য আইডিয়া যে উনি ফেইল করেন, মানে উনি গিভ আপ করে নাই দেখে উনি সাকসেসফুল হয়েছে, বিকজ যদি উনার মার্কেট খারাপ হতো, দ্য মার্কেট হি পিকড, এবং দেখে কোনো টাকা আসতেছে না, ইটস প্রবাবলি একটা গুড আইডিয়া টু গিভ আপ এন্ড পিভট টু সামথিং এলস, অন্য কিছু নিয়ে কাজ করা।
যেহেতু দ্য মার্কেট ওয়াজ গুড, তখন বাকিটুক কামস ডাউন টু উনার রেজিলিয়েন্স এবং এক্সিকিউশন, এবং তখন ইট মেক সেন্স টু নট গিভ আপ, যেটা উনি খুব ভালোভাবে করছে অ্যাজ মেনশন ইন ইয়ার স্টোরি। সো আমি একটু মানে ওয়েরি হব এই অ্যাডভাইসটা যে গিভ আপ করো না। না, গিভ আপ করা মেবি একটা গুড আইডিয়া যখন মার্কেট বাজে, বাট ইউ আর ক্লিয়ার যে তোমার টিম ভালো না, দেন পিভট টু মেবি সামথিং এলস, অ্যানাদার প্রোডাক্ট আইডিয়া। আই এম প্রিটি শিওর এনি স্টার্টআপস, তোর পাঠাওয়ের স্টার্টআপ স্টোরিতে অনেক প্রোডাক্ট ওয়াজ লাইক ও দিস ওয়ন্ট ওয়ার্ক, এন্ড দেন ইউ পিভটেড টু সামথিং এলস। সো আমি ওগুলা বলবো যে পিক আ মার্কেট ওয়েল, যে মার্কেটে হয়তোবা মানুষের ক্যাশ স্পেন্ড করতে দ্বিধাবোধ একটু কম, এবং দেন রিলেন্টলেসলি এক্সিকিউট, এবং বাকিটুকু আসলে উনার অপারেশনস টিমে না থেকে বোঝা কঠিন উনি কখন কখন কি কি ক্রিটিক্যাল ডিসিশনস নিছে। ইয়া, If you had to guess, মানে both of you, আমি জানি না আসলে, what do you think is the pie looking like? মানে উদ্ভাস slash all the coaching businesses, রকমারি and let's say ওনার এরকম স্টার্টআপ হয়তো বা আরো আইডিয়াস নিয়ে কাজ করে, let's say উনি সফটওয়্যার বানায় থ্রু অন্যরকম the company, Pi Labs দিয়ে উনি হার্ডওয়্যার নিয়ে কাজ করে। What do you think is the makeup of the overall group of companies, let's say revenue wise? এটাতে আই হ্যাভ জিরো আইডিয়া, বিকজ প্রাইভেটলি ওন্ড কোম্পানি এবং তারা এখন পর্যন্ত কোনো শেয়ার নেয় নেই আর কি, বিক্রি করে না কোনো ইকুইটি। সো ইটস ভেরি ডিফিকাল্ট, এমনকি তার নিজেরাই বলছে তারা নিজেরা ভ্যালুয়েশন করেনি। সো ইটস ডিফিকাল্ট ফর মি টু। আমার যদি মানে কি একেবারে যে বিজনেস ইন্টারভিউতে যেরকম একটা স্ট্যাব নেয় না ইন দ্য ডার্ক, ওইভাবে যদি নিতে হয়, আমিও সাদমান ভাইয়ের অপিনিয়ন শেয়ার করে, আমার ওরকম আইডিয়া নেই। আমার কাছে মনে হয় যে নেচার অফ দ্য বিজনেসে উদ্ভাস ডেফিনেটলি আমার কাছে মনে হয় বিগেস্ট পাই হবে, কারণ ওখানে একটা লিমিটেড স্কেলেবিলিটির প্রোডাক্ট দিচ্ছে, যেখানে রেপ্লিকেশন অ্যাডিশনাল খরচ নাই। একটা টিচার যখন লেকচার দিচ্ছে, ইটস রিয়েলি ডাউন টু এই ক্লাসরুম কতজন মানুষ ধরতে পারবে। এবং ওখানে যদি আমরা টিচারের লেকচারের প্রাইসটাও বাড়াই দিই, যে র ম্যাটেরিয়ালস আছে ওই ইয়েগুলার জিনিসপত্র, ওই খাতা, মডেল টেস্ট, এগুলা অত মানে আর কি ইন্টেন্সিভ হবে না, সেখানে একটা ভালো প্রফিট মার্জিন আসবে। এবং যেহেতু এখানে মার্কেট অনেক বড়, যেটা আগে বললাম, 16-17 লাখ এইচএসসি দেয় পার বছর, ওখান থেকে আমি প্রিটি শিওর অনেকেই ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন দিতে চায়, ডিইউতে অ্যাডমিশন দিতে চায়। সো আমার কাছে মনে হয় প্রফিট মার্জিন হিসাব করলে, মানুষ হিসাব করলে, ক্যাশ ফ্লো হিসাব করলে, প্রবাবলি কয়েক হাজার যে কোটি টাকা উনি বললো, ওইটার যদি ধরে নিই, যদি 100% যদি উনার বিজনেস হয়, আমার ইফ আই হ্যাড টু গেস, আমি বলবো 60-70% আসে হচ্ছে উদ্ভাস থেকে। ইফ আই দেন হ্যাড টু গেস, রকমারি থেকে 10-15% আসে। এবং ইটস বিকজ আমার কাছে পার্সোনালি মনে হয় যে রকমারি যখন ফিজিক্যাল বই ডেলিভারি দেয়, ওখানে প্রফিট মার্জিন হয়তো অনেক কম, রাইট? মানে আর কি একটা 80 টাকার বই ডেলিভারি ফি এর পর 100 টাকা, কতই বা প্রফিট সম্ভব এখানে? হয়তো বা ইবুকে পুরাটুকি প্রফিট, বাট দেন এগেইন ইবুকের প্রাইস অনেক কম থাকে। এবং হ্যাভিং স্পোকেন টু সাদমান ভাই এবং অনেক ইবুক অথার্স, বাংলাদেশে এখন ওই মার্কেটটা অত ভালো না যতটুকু জানি। সো রকমারিকে আমি হয়তো দিব 100%-এর 10-15%, উদ্ভাসকে দিব আমি 60-70%-এর কাছাকাছি। আমি আমি একেবারে আইডিয়া নেই, আমি ডাউট করি যে রিক্রিয়েশনাল সায়েন্টিফিক হার্ডওয়্যার মানুষ ওইভাবে কিনে। সফটওয়্যার যেগুলার কথা শুনলাম, ওইখানে আমার কাছে মনে হয় রেগুলার সেলস ওরকম না থাকলেও 1-2টা বড় প্লে হতে পারে, যেটা হচ্ছে হয়তো ওয়ান টাইম একটা কোনো বিজনেসকে দিচ্ছে, বা ওয়ান টাইম কোনো একটা সফটওয়্যার গভর্নমেন্টকে দিচ্ছে। ওখানে সাধারণত এক বাড়িতে হয়তোবা 20-30 কোটি, 50-100 কোটি টাকা চলে আসে, বাট ওগুলো হচ্ছে ওয়ান টাইম এভরি ফিউ ইয়ার্স হয়তোবা হয়। সো ওইটাকে আমি বাকি 10-15% দিব। সো হ্যাঁ, that's how I would break it down, but this is just like একটা বিজনেস ইন্টারভিউ এর মতো আমার where I'm speculating. সাদমান ভাই, আমার কাছে জাস্ট মনে হচ্ছে ঠিক আছে, বিজনেস চলতেছে, এবার সামনে গেমটা আরো ইন্টারেস্টিং হবে, বিকজ তারা খালি, আমি যতটুকু বুঝতেছি, তারা খালি নিজেদের বিজনেস না, ইভেনচুয়ালি সোহাগ ভাই আমার মনে হয় বিভিন্ন জায়গায় ইনভেস্ট করবে, বিকজ সব জিনিস তিনি নিজে এক্সিকিউট করতে পারবেন না। মানে ইভেনচুয়ালি মানে এইটাই তো হয়, মানুষের যখন যথেষ্ট পরিমাণে টাকা হয়, নিজে কোম্পানি দ্বারা হয়ে গেছে, দেন ইউ হ্যাভ দ্য মানি, ইউ ইনভেস্ট দ্য মানি ইন সাম আদার এন্টিটিউডস। তো আমার মনে হয় ওই ক্ষেত্রে সোহাগ ভাই যাবে। So that's going to be very interesting for me আসলে at least দেখার জন্য। অলরেডি কি যায় নাই মানুষটার এত ক্যাশ ফ্লো, এত অলরেডি, মানে আমি সারপ্রাইজ হব যদি উনার at least 20-30টা ইনভেস্টর না থাকে। হ্যাঁ, অনেকগুলো কাজ ভাই করতেছে, বাট পাবলিকলি কোথাও মানে জানতে পারবি না, আনলেস তুই ভাইয়ের সাথে পার্সোনালি কথাবার্তা বলিস, ওগুলা পাবলিকলি অত আসে না। সো দ্যাটস গোনা বি ভেরি ইন্টারেস্টিং আর কি। এখানে আমরা একজন ভাইয়ের তো কথা বললাম, আমার মানে আমি এতক্ষণ যে আমরা কথা বললাম, এটা খুব ইন্টারেস্টিং। যদি আমরা অন্য রকমের কাউকে রাখতাম, তাহলে আরো অনেক আমরা কংক্রিট আনসারে যেতাম, বাট স্টিল ইটস এ গুড ডিসকাশন। এনিওয়ান এলস দ্যাট ইউ লাইক টু টক অ্যাবাউট নেক্সট, বিকজ আমার আর 2টা কোয়েশ্চেন আছে আলাদা।
Yeah, sure. We can Or talk about unrelated. Kausar Ahmed Bhai, Olio founder. Long story short, I have even less data about him, যেটা publicly উনি mention করেছেন. So it's going to be even more story Skeptic, and less, story you and know, speculations. yeah, less data, Yeah, let's, etc. হ্যাঁ তাহলে আমরা আসলে মানে কয়েকজনকে যদি আনি তারপর এটা নিয়ে আলাপ আলোচনা করা যাবে, যেরকম নেক্সট ভেঞ্চার মেকিং সাম বিগ স্ট্রাইডস, তাই না? মানে রিসেন্টলি বড় বড় কিছু ডিল করতেছে। কি তারপর এটা? আমি একটা নিউবি, এই নেক্সট ভেঞ্চারটা কি যদি আমাকে একটু বুঝাতেন। আই ডোন্ট নো ভাই, ফাহাদ, I নেক্সট just know ভেঞ্চার they're valued over 100 million and that is ফাহাদ কি basically ভাই আমাকে একটু বুঝাতো নেক্সট ভেঞ্চারটা, আমার ধর আইডিয়া নেই। তুই একটা অ্যাজাম্পশন নিয়ে আসিস যে যে কোনো জিনিস যদি ধর মানে একটু টাকার সাথে রিলেটেড হয়, এটা আমি ভালো করে বুঝাইতে পারবো, মানে এরকম একটা আমি attitude দুইজন নিয়ে যে- কিন্তু প্রথমে আমি সাদ্দার ভাইকে জিজ্ঞেস করলাম, এখন তোকে জিজ্ঞেস করতেছি, আচ্ছা আমার ঠিক আছে, আইডিয়া নাই। ওকে ঠিক আছে, কুল কুল। Yeah. সো নেক্সট ভেঞ্চারদের সবচেয়ে বড় আর মানে লিডিং যে প্রোডাক্টটা আছে, যেটার উপর আই থিঙ্ক ওরা সবচেয়ে বেশি ফোকাস করে, এটার নাম হচ্ছে ফান্ডেড নেক্সট। আইদার দ্যাটস দ্য প্রোডাক্ট অর দ্য নেম অফ দ্য কোম্পানি, আই ডোন্ট নো, বাট ফান্ডেড নেক্সট, লেটস অ্যাসিউম যে এটা প্রোডাক্টের এই নাম। ফান্ডেড নেক্সট প্রোডাক্টটা হচ্ছে একটা ট্রেডিং প্ল্যাটফর্ম, রাইট? এটা আই থিঙ্ক প্রপ ট্রেডিং বলে, আমি ঠিক শিওর না, বাট এই ট্রেডিং প্ল্যাটফর্মের দুইটা পার্ট আছে। প্রথমত ওরা তোকে শিখাবে কেমনে ট্রেডিং করতে হয়, তারপরে ওয়ান্স ইউ লার্ন এন্ড এই সময়টা লেটস সে ডাম মানি বা মানে ফেক মানি দিয়ে করবি, তারপরে ওয়ান্স ইউ আর গুড অ্যাট ইট, তুই নিজে টাকা ইনভেস্ট করবি এন্ড আই থিঙ্ক ওরাও তোকে কিছু টাকা মানে লেভারেজ করতে দেয়। আই মাই বি কমপ্লিটলি রং, বাট মোর লেস এটাই জিনিসটা আমি যতদূর বুঝি। It's something related to trading. First they help you learn, তারপরে they help you to trading, and প্রথমে ফেক মানি তারপরে রিয়েল মানি, এবং এই জিনিসটা ওরা আই থিঙ্ক থাইল্যান্ডে শুরু করছে এবং নাইজেরিয়া শুরু করছে এবং আরো কয়েকটা দেশে শুরু করছে। আই ডোন্ট থিঙ্ক বাংলাদেশ থেকে there's any straightforward way to do it. Yeah, that's what I know. আমার মনে হয় রাজীব ভাইকে আনতে হবে আর কি, মানে তারাও হ্যাঁ। টিকটকে কন্টেন্ট বানাচ্ছে, আমি বলতেছি ঠিক আছে, অনেকজনে জিজ্ঞাসা করেন যে নেক্সট ভেঞ্চার আসলে কি করে, লেট আস সেটেল ডাউন, তারপর আমরা এটা নিয়ে ভিডিও বানাবো, এন্ড ওই ভিডিওর জন্য আমরা ওয়েট করতেছি যে কবে তারা এক্সপ্লেন করবে তারা কি করতেছে। বাট ইটস ভেরি ইন্টারেস্টিং যে পিপল হ্যাভ ফিগার্ড আউট লাইক $100 million বিজনেস, যেটা আমরা এখনো বাইরে থেকে বুঝতেও পারতেছি না। এন্ড আমার মনে হয় ইদানিং একটা অনেকে কনসেপ্ট হইছে, স্পেশালি বিবিএ ইকোসিস্টেমে, যে any kind of business has start with a Facebook page, তারপরে একটা ওয়েবসাইট বানাও, promote and stuff. না, it's not like that. I guess if you know the clients, if you know your business, মানুষ না জানলেও হবে, because not every business is B2C. Some are B2B, যেটা আসলে ভিতরে ভিতরে they're making big bucks, but বাইরে থেকে আমার কোনো আইডিয়াও নাই যে আসলে কি করতেছে, and it's fair. আমার একটা কোয়েশ্চেন আছে, আমি তোদের দুজনকে আস্ক করার জন্য আমি এটা ওয়েট করতেছিলাম পুরো উইক। সেটা হচ্ছে যে ঠিক আছে স্টার্ট আপ করো, অল গুড, ইনভেস্টমেন্টও করতে বলতেছে ইদানিং অনেক জায়গায়, ইনভেস্টমেন্ট করো, স্টার্ট আপ করো, অল গুড, এসএমই করার কথা কেন বলতেছে না মানুষজন? লাইক জিনিসটা এমন কেন হতে পারে না যে আমার কাছে 10 লাখ টাকা আছে, আমি ইনভেস্ট না করে আমি একটা দোকান দিলাম যেখান থেকে আমার রেভিনিউ আসতেছে আর সামথিং। সো এসএমই কি একটা ভায়াবল অপশন না টু মেক ইউর মানি ওয়ার্ক ফর ইউ? দোকান দেওয়া, আমার কাছে মনে হয় যে এসএমই সাধারণত রেকমেন্ড করা হয় না, কারণ ওই যে আইডিয়াটা ওইটা অতটা মনে হয় না, নট মানে কি ক্লাসিক। যে হ্যাঁ মানে আমি 100% শিওর অনেক মানুষ আছে যারা হচ্ছে খুব ভালো এসএমই বিজনেস দাঁড় করায় প্রচুর কামাচ্ছে, কিন্তু দ্য ভেরি আইডিয়া অফ যে আমি একটা বিজনেস বানাবো যেটা হচ্ছে কোনো বর্ডার ছাড়া সকল মানুষের কাছে পৌঁছাবে, আমি মানে কি প্রচুর প্রফিট মার্জিন চার্জ করবো, আমার কোনো লিমিটেশনস নাই, আমি একটা মানে যে হোয়াটসঅ্যাপের 50 জন মিলে $1 বিলিয়ন বিজনেস দাঁড় করাইছিল, হ্যাঁ যখন শুরুর দিকে হোয়াটসঅ্যাপ ছিল। সো ওই আইডিয়াটা যে আমার বিজনেসটা স্কেলেবল হবে, আমার বিজনেসটা ডিজিটাল হবে, আমার বিজনেসের কোনো লিমিটেশনস থাকবে না, ওই আইডিয়াটা হচ্ছে খুব মানে কি সেই শোনায় আর কি খাতা কলমে, এবং ওখান থেকেই মানে কি মানে এসএমইর যদি হিসাবটা করতে হয় এখন, মানে এর তো খুব ব্রড ক্যাটাগরি, তাই না? মিডিয়াম এন্টারপ্রাইজ মানে কি, মানে কয়েকশো কোটি টাকাও কি আমরা মিডিয়াম এন্টারপ্রাইজ এর মধ্যে ফেলাবো, রাইট? ধরি যে 5 থেকে 20 জন এমপ্লয়ি আছে আর কি, দ্যাটস হ্যাঁ, তো এসএমই। আমরা ধরে কি জাস্ট আমরা টাকা দিয়ে করতেছি না, আমরা হচ্ছে দিয়ে নাম্বার করতেছি, অফ মানে কি এমপ্লয়িজ। এমপ্লয়ি। আচ্ছা, সো এখানে হয়তো বা মানে কি একটা হয়ে যায় যে আমি কত টাকা কামাতে পারবো এটা লিমিটেড বাই আমার এমপ্লয়ি সাইজ বা হচ্ছে আমার কত টাইম আছে, কিন্তু স্টার্ট আপের বাই ডেফিনেশন ওই স্কেলেবিলিটি ফ্যাক্টরটা শুনে মনে হয় যে খুব তাড়াতাড়ি, মানে কি অ্যাটলিস্ট শুনে মনে হয়, রিয়ালিটি ভেরি ডিফারেন্ট, খুব তাড়াতাড়ি আমি অনেক টাকা কামায় ফেলতে পারবো পুরো বর্ডার, কারণ ইটস স্কেলেবল, ইটস বর্ডারলেস। সো হয়তো বা এটা খুব অ্যাপিলিং বা মিডিয়াতে এইভাবে পোর্ট্রে করা হয় যে স্টিভ জবস এসে বক্তৃতায় দিচ্ছে,
এটা খুব মানে ওয়ার্ল্ড চেঞ্জ করে ফেলাচ্ছে, আই ডোন্ট নো। সো এই জন্য হয়তো বা কেউ বলেন এসএমই, অলদো ইটস আ কমপ্লিটলি ভ্যালিড অপশন। মানে স্টার্টআপ নিয়ে প্রচুর কথাবার্তা হচ্ছে, বাট আমার কাছে জাস্ট মাঝে মাঝে মনে হয় যে আচ্ছা আমি যদি একটা স্টেশনারির দোকান দেওয়ার জন্য একটা পার্টনার পাইতাম, আমি জাস্ট ভিডিও বানাইতাম এন্ড স্টাফ, লাইক লেট হিম হ্যান্ডেল দ্য স্টাফ। সো স্টেশনারির একটা আতরের অলরেডি পেয়ে গেছি, খুব ব্রিলিয়েন্ট কাজ করতেছে। সো এবং কয়টা জায়গায় যদি পাইতাম, নট রিয়েলি ফ্যান্সি বিজনেস এবং ওই অর্থে স্কেলেবল না, যে গ্লোবাল জিনিস না, বাট আই উড বি ভেরি ইন্টারেস্টেড। অ্যান্ড টু ভেরি অনেস্ট, যদি এরকম একটা এসএমই থেকে যদি মাসে যদি 2-3 লাখ টাকা আসে, হু এম আই টু কমপ্লেন? দ্যাটস মোর দেন এনাফ ফর সিঙ্গেল ইন্ডিভিজুয়াল আর এন্টায়ার ফ্যামিলি টু থ্রাইভ অন। সো আমার মনে হয় ইটস লাইক, এটা যদি একটা কুল ফ্যাক্টর থাকতো আর একটু যদি গাইডলাইন্স থাকতো যে বাসার পাশে একটা ফাঁকা আছে একটা দোকান, ওটা কিভাবে মনিটাইজ করা যায়, কিভাবে বিকাশ বসাবো, নগদ বসাবো, এটা কিভাবে কি করা যায়, দ্যাট উড বি ফান। মাসে যদি 2-3 লাখ কামান ভাই একটা আতরের ব্যবসা থেকে বা হচ্ছে একটা ইয়ে থেকে, এবং ওটা নিয়ে যদি আপনি কন্টেন্ট বানান, অনেক মানুষই ওটাকে মানে কি কুল বা ইন্সপায়ারিং হিসেবে দেখবে। আমি স্পেশালি স্টেশনারি দোকান খুব চাই, কারণ মানে প্রচুর স্টেশনারি নিয়ে কাজ করছি, বাট আমি এরকম পার্টনার লেজিট খুঁজতেছি যাদের একটা দোকান আছে, বিভিন্ন জায়গায় স্টোর আছে, এন্ড তাদের প্রোডাক্ট। এবং আমি একটা জিনিস খুঁজতেছি, সেটা হচ্ছে ইম্পোর্ট যারা করে, বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর স্টাফ তারা ইম্পোর্ট করে, দ্যাট আই উড বি এবল টু মেক ভিডিওস অন। লাইক আমি এট দিস পয়েন্ট আমি একটা জিনিস বুঝতে পারছি যে বিভিন্ন জিনিস মনে হয় যে আমি রাখতে চাই, লাইক ইটস কিউট স্টাফ, ঠিক আছে, আই ওয়ান্ট ওন দিস, আই ওয়ান্ট কিপ ইট টু মাইসেলফ, বাট 2-3 দিন ম্যাক্স, তারপর আমি এটা বাসায় রাখতে চাই না। তো তখন খুব জোস হবে যদি আমার একটা দোকান থাকতো যেখান থেকে আমি জাস্ট প্রোডাক্ট অন এ ডেইলি বেসিস নিয়ে ভিডিও বানাতে পারি, দে ক্যান বেনিফিট ফ্রম ইট এন্ড আই ক্যান মেক মানি আউট অফ ইট অ্যাজ ওয়েল। এরকম আরেকটা যেটা হবে সেটা হচ্ছে ঘড়ির দোকান হলে জোস হবে। প্রতিদিন আমি নতুন করে ঘড়ি কিনলাম, কিংবা প্রতিদিন আমরা একটা নতুন চশমা নিলাম, দ্যাট উড বি গুড, বাট ইটস নট অ্যাজ ক্লাসি অ্যাজ স্টার্টআপ। লাইক ক্লাসি উড বি, ওই তো মানে কি মিডিয়াতে খুব অতটা গ্ল্যামারাস করে দেখায় না। কিন্তু আমার এখানে একটা থট ছিল, হ্যাঁ, ওই যে হ্যাঁ, বাংলাদেশে মাঝে মাঝে বসুন্ধরা না কোথায় যে কমিকন টাইপের হয় না, ওখানে কিন্তু অনেক 2-3টা ছোট ছোট স্টোর থাকে, আই ফরগট দ্য নেম, নক বা এরকম, যারা হচ্ছে অ্যাকশন ফিগার, নারুতো অ্যাকশন ফিগার, পোকিমনের অ্যাকশন ফিগার এইসব বেচে। সো যখন আপনি আপনি যদি স্টেশনারি বানানোর পার্টনার খুঁজেন, ইট ডাজন্ট হ্যাভ টু বি একটা এক্সিস্টিং স্টেশনারি কোম্পানি, ইট জাস্ট হ্যাভ টু বি একটা কোম্পানি যারা কাস্টমাইজেবল ইয়ে বানানোর সুযোগ রাখে, নোটপ্যাড বা হার্ডওয়্যার, ইট কুড বি অ্যাকশন ফিগার, ইট কুড বি একটা কি রিং, রাইট? এবং দে উইল প্রবাবলি বি এবল টু বি ইয়োর স্টেশনারি পার্টনার অ্যাজ ওয়েল। সো একটু মানে আরো অন্যদিকেও হ্যাঁ, তাকান, ইট ডাজন্ট হ্যাভ টু বি স্টেশনারি, এনিওয়ান হু ক্যান মেক কাস্টমাইজেবল হার্ডওয়্যার ক্যান ইয়া, ডু স্টেশনারি অ্যাজ ওয়েল। এটা খুব ভালো বলছিস, কারণ আমি রিসেন্টলি দেখছি দুইটা স্পন্সর্ড পেজের অ্যাড আসছে। সেটা হচ্ছে তাদের 3D প্রিন্টার মেশিন আছে এবং ওইটাতে তারা বিভিন্ন ধরনের কাস্টমাইজ জিনিসপত্র বানায়। মোর লাইকলি তারা আর্কিটেকচারের বিভিন্ন জিনিসপত্র তারা বানানোর জন্য বিভিন্ন স্টুডেন্টদেরকে সার্ভিস দিচ্ছে, বাট ওটার পাশাপাশি দে ক্যান অলসো বিল্ড এনি কাস্টমাইজ কি রিংস অর অ্যাকশন ফিগার্স ফর ইউ অ্যাজ ওয়েল আর কি। সো দ্যাটস আ ভেরি ভালো জিনিস বলছি। আসলে এটা আসলে এক্সপ্লোর করলে অনেক কিছু করা সম্ভব। ইটস জাস্ট মাথায় এটা না আসলে এলো যে ইটস নট স্কেলেবল, বাট ইট ডাজন্ট হ্যাভ টু বি ইফ ইউ আর টার্গেটিং ফর এন এসএমই। লাইক কিছুদিন কিছু তো আগে লাইফে ভাই প্যাশন প্রজেক্ট থাকা লাগে, সবকিছু হ্যাঁ, যদি আমরা মানে একটা ভিসি মডেলে অ্যাপ্রোচ স্কেলেবল, করি, হ্যাঁ, হ্যাঁ, যে এটার ভ্যালুয়েশন কত হবে, তাহলে তো হলো না, লাইফে আর কি থাকতো যদি আমরা কিছু। ইয়েস ট্রু। এবং এরকম আমি রিসেন্টলি আরেকটা আমি যারা উদ্যোগ নিচ্ছে কাজ করতেছিলাম, সেটা হচ্ছে ঢাকা টেরারিয়াম। তো তারা টেরারিয়াম বানায়। আমি জানি না আর ইউ গেস ফ্যামিলিয়ার উইথ হোয়াট টেরারিয়াম ইজ। লাইক অ্যাকুয়ারিয়ামে যেরকম মাছ থাকে, টেরারিয়ামে গাছ থাকে বেসিক্যালি। ইটস এ বোল ফুল অফ এ ফরেস্ট, একটা ফরেস্ট একটা বোলের মধ্যে বলতে গেলে বেসিক্যালি। সো তাদের সাথে কাজ করতেছিলাম এন্ড তাদের প্রোডাক্ট গুলো অ্যারাউন্ড 3000-5000 রেঞ্জেস। তো তাদের আমি ভিডিও বানাই দিছি। এই জাস্ট আমি বুঝতে পারতেছি যে প্রোডাক্ট গুলো খুবই জোস, ইমেন্সলি জোস, ভেরি কিউট, 5000, 10,000, 8,000 পার পিস প্রোডাক্ট, ইটস লাইক শো পিসের মতো। বাট একটা বানাইতে হয়তো 2 মাস লাগতেছে, 3 মাস লাগতেছে। সো দ্য প্রোডাক্ট ইজ অ্যামেজিং, ইউ ক্যান মেক কুল ভিডিওস আউট অফ ইট, বাট ওই একটা জিনিস বানাইতে 3 মাস লাগে। সো ইটস নট স্কেলেবল বাট ফ্যান্সি স্টাফ। আমার মনে হয় আমার এটা টার্গেট রাখা উচিত যে আমি মাসে 5 ঘন্টা 10 ঘন্টা সময় দিব এন্ড জাস্ট লেট ইট হ্যাপেন অন ইটস ওন। ওটা করতে পারলে লাগে জোস হয়। ফাদের দেখলাম পিছে একটা অ্যাকশন ফিগার আছে। Yeah, I love Dragon Ball Z. I feel like আমার মানে চাইল্ডহুড অনেকটুকু বেটার করছে এই একটা কার্টুন সিরিজ। সো হ্যাঁ, আমার কি এরকম ব্রলি? ছোট ছোট, এটা ব্রলি, yeah. I আচ্ছা। also have a Goku and a ও few others. ব্রলি। হ্যাঁ, আমার এই টি-শার্ট আছে জেনারেশনের ফেভারিট এরকম। কার্টুন কি? Have we become the generation যে যাদের কাছে বাচ্চারা এসে বসলে we can't relate? Not Doraemon, not specifically, is it? না, ডোরেমন আই ফিল লাইক এক জেনারেশন আগে হবে, মানে again ডিপেন্ড করে জেনারেশন কিভাবে ডিফাইন করেন, রাইট? I don't know. Do we really not have the answer to that?
জিজ্ঞেস করা লাগবে আমার। হাই হাই হ্যাঁ, তোর বোনকে জিজ্ঞেস কর, তোর বোন এখন আমার মানে না আমার বোন কার্টুন দেখে না। আমার বোন আচ্ছা হচ্ছে বর্তমানে অনেক অনেক ইয়ে দেখে, কে পপ দেখে। সো লট অফ কে পপ। সি তারপর ইয়া একেবারে ও যখন আরো ছোট ছিল তখন ইয়েতে ওই যে কোকোমেলন টাইপের যেসব চ্যানেল গুলো ওগুলো টিভিতে রিপিট চলতো, বেবি শার্ক, তারপরে এরকম বিশাল বিশাল যে চ্যানেল আছে, কোকোমেলন এরকম এক দুইটা আছে, ওই বেবি শার্ক চলতো, এরকম আরো অনেক ভিডিও চলতো। এখন কে পপ দেখে এবং এখন আস্তে আস্তে সিমিলার লিটারেচার কনজিউম করা শুরু করছে। ধরেন হ্যারি হ্যারি পটার শেষ করছে রিসেন্টলি, বইগুলো। দ্য ক্লাসিক্স আর ক্লাসিক্স, ইফ দ্যাট মেক সেন্স। অনেক মানে ক্লাসিক্স গুলো এখনো কনজিউম করে, কিন্তু ওই যে স্পেসিফিক কার্টুন চেঞ্জেস। এখন আমাদের জেনারেশন যারা অ্যানিমে দেখতো তারা হয়তো বা নারুতো দেখতো, এখনকার জেনারেশন হয়তো বা বরুতো দেখে, আই ডোন্ট নো, বাট মানে উইল হ্যাভ টু আস্ক। তোদের যদি আরো কিছু থাকে বলিস। আমার আরেকটা জিনিস আমি আস্ক করতে চাই, সেটা হচ্ছে অডিয়েন্সের জন্য এই জিনিসটা উন্মুক্ত থাকবে যে এই বিজনেসটা এক্সিস্ট করে নাকি না। তা সে আমি জাস্ট আইডিয়াটা বলি, জিনিসটা কি সেটা হচ্ছে, এখন তো অনেকেই করতেছে না, জুমে ক্লাস নিচ্ছে, রাইট? জুমে অনলাইনে ক্লাস নিচ্ছে এন্ড স্টাফ, ওকে ঠিক আছে। সো বাংলাদেশে এমনি কোচিং সেন্টারের মার্কেট আছে, তারপর বিসিএস কোচিং সেন্টার, সবাই অনেক মার্কেট আছে। আরেকটা বিরাট মার্কেট আছে যখন আমরা ইয়াং থাকি, সেটা হচ্ছে বাসায় যেয়ে যে হুজুররা কোরআন শিখায় কিংবা হাদিস শিখায় কিংবা নামাজ শিখায়। সো এমন কি কোনো কোম্পানি আছে যারা অনলাইনে এই জিনিসগুলো শিখায়? লাইক আমরা তো জানি যে এখন আমরা প্রাইভেট টিউটর রাখি, আচ্ছা ঠিক আছে, আমরা কেমিস্ট্রি শিখাই, ফিজিক্স শিখাই। এরকম কি প্রাইভেট টিউটর আছে? লাইক মাদ্রাসা যদি আমি ইন্টার যদি একটা ডোমেইন ভাবি, ওখানে তারা যে জুমে কিংবা অনলাইনে শিখায় ইসলামিক এডটেক। হ্যাঁ হ্যাঁ ভাই, এটা মানে অর্গানাইজ আসলাফ ভাবে একাডেমি আছে কোম্পানি যেমন। হিসাবে আছে কতটুকু আমি জানি না, কিন্তু রেফারেলে অনলাইন ইয়ে অনেক হয়। মানে আমি নিজে পার্সোনালি দেখেছি। ধরেন আমার আম, আমার চেনা একজন হয়তোবা ডাক্তার, উনার হয়তোবা ইচ্ছা হয়েছে যে আমি আরবি শিখবো, তো উনি উনার আশেপাশে ডাক্তারদেরকে জিজ্ঞাসা করবেন যে আমার আরবি শেখার ইচ্ছা, আমি কিভাবে শিখবো, আমার আসলে ফিজিক্যালি করার টাইম নেই, আমি ব্যস্ত মানুষ, অনলাইনে পসিবল নাকি লাইভ ক্লাস অ্যাটেন্ড করা। তখন ওই ডক্টর গুলো বলবে যে আচ্ছা অমুক একটা খুব ভালো স্কলার আছে যিনি আরবি শিখায়, প্রতি বৃহস্পতিবার হয়তোবা 1 ঘন্টা জুমে লেকচার নেয়, জয়েন ইন, উনি হোমওয়ার্ক দেয় যেটা নিয়ে উনি পরের সপ্তাহে হয়তো বা ইয়ে করে। এবং এইভাবে এইভাবে করে ছোটখাটো কমিউনিটি হয়ে যায় যেখানে একটা ফি দিবে বিকাশের মাধ্যমে এবং একটা টিচার শিখাচ্ছে। এদের অর্গানাইজড আকারে একটা কোম্পানির ওয়েবসাইটে গিয়ে আমি লাইভ ক্লাসে ঢুকতে পারবো নাকি, ওইভাবে আছে নাকি আমি জানি না, বাট ডেফিনেটলি এরকম অ্যাড হক রেফারেল বেসিসে হচ্ছে। আচ্ছা 10 মিনিট স্কুলে একটা কোরআন খতম দেওয়ার ইয়া কোর্স আছে 24 না? ঘন্টা কোরআন শিখি, হ্যাঁ হ্যাঁ আছে, হ্যাঁ। এবং ওইখান থেকে আমরা বলতেছিলাম যে দেয়ার ইজ এ হিউমাঙ্গাস মার্কেট ফর ইট। বাট আমার মনে হয় এখানে কিছু জায়গায় একটা প্রবলেম থাকতে পারে, সেটা হচ্ছে এক হচ্ছে কমার্শিয়ালাইজিং ইট মাইট হ্যাভ এ নেগেটিভ ব্যাকল্যাশ টু ইট। লাইক শিখানো, তুমি যে কোনো জিনিস ফিজিক্স কেমন শিখিয়ে দিচ্ছি, ওকে ইউ আর গেটিং পেইড ফর ইট, ওকে ঠিক আছে, অল গুড। বাট এইসব ক্ষেত্রে ইটস ওকে টু টেক মানি, লাইক যারা শিখাতে যায় দে ডু টেক মানি। বা এটা অনলাইনে আনলে কি কি ব্যাকল্যাশ হতে পারে, এটা আমাদেরকে আগে থেকে ফোর্সই করতে হবে। সেকেন্ড জিনিস হচ্ছে যে এটা কেন এখনো ইউনিফাইড হয় নাই, দ্যাটস অ্যানাদার কোয়েশ্চেন, যে কেন জিনিসটা ইউনিফাইড হয় নাই। থার্ড জিনিস হচ্ছে অনেক ক্ষেত্রে তো ফিমেলদেরকে বাসায় শেখানো অনেকে প্রেফার করে যে ফিমেলরা বাসায় শিখবে। সো ওই ক্ষেত্রে তাদের জন্য এটা এক্সট্রা একটা অ্যাডভান্টেজ থাকতে পারে। সো কনসিডারিং অল অফ দিস থিংস, কেন এখনো ইউনিফাইড একটা বড় ব্র্যান্ড দেখে নেই? এবং সিএম যেটা বলে এটাই আসলে, যে বিভিন্ন প্রতিটা এলাকায় এলাকায় কিন্তু এরকম কমিউনিটি আছে যারা নিজেরা শিখে। এগুলো অনেকগুলো ডাইমেনশনস। একটা হচ্ছে তো বেসিক নামাজ শিক্ষা শিখায়, একটা হচ্ছে কোরআন শিখায়, একটা হচ্ছে হিফজ শিখায়, একটা হচ্ছে অ্যারাবিক শিখায়। সো দেয়ার আর মাল্টিপল কারিকুলামস টু ইট। বাট ইউনিফাইড একটা কোম্পানির আন্ডারে এই ধরনের শিখাচ্ছে যে আপনি 30 দিনের কোর্স এনরোল করুন। বড় আরো অনেক কোম্পানি আগে আসবে, কিছু কিছু আছে অলরেডি এক্সিস্ট সো করে, বাট ইউনিফাইড একটা হলে বেশ জোস হবে আসলে। হয় নাকি আহ, সালমান ভাই? হ্যাঁ হ্যাঁ সালমান ভাই ক্লিয়ারলি Yes. মানে ইন্টারেস্টেড। আচ্ছা 10 আমি মিনিট জাস্ট স্কুলের বলতেছি, দেখি পাবলিক কেউ না কেউ তো ওয়েবসাইটে বকা গেলাম। দিবে। 10 মিনিট স্কুলের পাবলিক ওয়েবসাইটে গেলাম, সো নো মানে স্পেশাল অ্যাক্সেস নিডেড। বাট এখানে কোরআন খতম দেওয়ার যে কোর্সটা, এখানে মেবি স্ক্রিন আমরা দিতে পারবো। এখানে দেখাচ্ছে অ্যারাউন্ড 38,653 জন কোর্সটি করেছেন। হ্যাঁ, সো জাস্ট রাফলি লেটস সে ধরে নেই 39,000 অর মেবি 38,000 হোয়াট এভার ইট ইজ। আর কোর্সের দাম হচ্ছে 1250, লেটস সে অ্যাভারেজে 1200-তে বিক্রি হয়েছে, বিকজ কয়েক সময় সেল হয়, কয়েক সময় বাড়ে কমে, এক্সেট্রা 40,000 এক্সেট্রা। টাইম 1,000, 40,000 হ্যাঁ হ্যাঁ, টাইমস 40,000 1,000। 5 year ওকে math, কুল, হ্যাঁ 40। ঠিক আছে, কুল। ওকে ওকে, সো 4 কোটি টাকা, 40 কোটি নাকি 4 কোটি? 4 কোটি রাইট?
4 কোটি টাকা ড্যাম জাস্ট একটা ওয়ান কোর্স প্রোডাক্ট দ্যাটস ওয়ার্থ 4 কোটি, এন্ড ওইখান থেকে যদি আমরা অ্যাডের রেভিনিউটা, অ্যাডের এক্সপেন্সটা বাদ দিই এন্ড বাকি সব এক্সপেন্স বাদ দিই, স্টিল ইটস আ ভেরি গুড অ্যামাউন্ট। ইটস জাস্ট আউট অফ ওয়ান কোর্স, জাস্ট ওয়ান। আরেকটা কোর্স course, আছে যেটা just সহজেই স্পোকেন আরবি, সো ওইটা সেপারেট Yeah. একটা কোর্স। সো ওইখানেও আবার অ্যারাউন্ড 1600 বেশি মানুষ অলরেডি করেছে, সিমিলার প্রাইস 1250, সিমস লাইক আ নিউয়ার কোর্স, বাট ইয়া এই দুইটা কোর্স অ্যালোন হ্যাজ দিস মেনি স্টুডেন্টস, সো লট অফ পোটেনশিয়াল। ইয়া, ওইটাই মার্কেট ভ্যালিডেশন হয়ে গেছে ব্রাদার্স, এখন ইটস আ গুড মার্কেট। হ্যাঁ, এটার মধ্যে কোনো সন্দেহ নাই যে দেয়ার ইজ আ মার্কেট ফর ইট এবং পিপল জেনুইনলি ওয়ান্ট দিস থিং টু হ্যাপেন। হোয়াট দ্য প্রবলেম ইজ, কিংবা যে জিনিসটা আমরা ল্যান্ডমাইনটা অ্যাভয়েড করার চেষ্টা করছি, সেটা হচ্ছে এটার মধ্যে যদি কোনো রিলিজিয়াস ব্যাকল্যাশ থাকে দ্যাট উই ওয়ান্ট টু আগে থেকে গেস করতে চাই যে এখানে কোনো নেগেটিভ কনোটেশন আছে নাকি না। কিন্তু হলে কি ভাইয়া এই কোর্সের মার্কেটিং এর সময় ওটা অ্যাপারেন্ট হয়ে যেত না যে এটা কি মোর দেন এভারেজ ব্যাকল্যাশ খাচ্ছে নাকি? ওরকম কিছু না, এই ক্ষেত্রে মানুষ বকাবকি করে না। দ্যাট প্রবাবলি শুড বি দ্য ভ্যালিডেশন। আচ্ছা, মানে সাধারণত যদি আমরা 10,000 মানুষের রিচের অ্যাড চালাই, সাধারণত আমরা যদি 100টা গালি খাই, কারণ মানে পেইড কিছু দেখলেই মানুষ গালি দেয়, তো এখানে কি আমরা 100টার বদলে 500টা খাচ্ছি নাকি? যদি এখানেও 100টাই খাই, দ্যাটস ইওর ভ্যালিডেশন যে ইটস ফাইন, একটা রিজনেবল অ্যামাউন্ট চার্জ করে এগিয়ে যাওয়া। ইয়া, এটাই। সো আমি জাস্ট আইডিয়াটা ফ্লোট করে রাখলাম, দেখি যদি কোনো ল্যান্ডমাইন থাকে আমি কমেন্ট সেকশনে আই গেস পিক করে ফেলতে পারবো, নাহলে ইটস এ গ্রিন সিগন্যাল মোটামুটি আসলে বলতে গেলে। আচ্ছা, আমি একটা ছোট টপিক নিয়ে খুব তাড়াতাড়ি বলতে চাচ্ছিলাম যে ওই দুইটা খুব বড় এন্টারটেইনার আছে যারা হচ্ছে ইউএসএ এবং ইউকে তে খুব মানে কি লোগান পল, কেএসআই। হ্যাঁ, কেএসআই এবং লোগান পল, তারা বেশ কন্ট্রোভার্সিয়াল অনেক টাইমসে, বিকজ তারা কমেডি কন্টেন্ট বানায়, তারা গান বানায়, তারা অনেক কিছুই বানায়, রাইট? তারা একটা আই ডোন্ট নো তাদের কতটুকু ইকুইটি আছে, বাট তারা একটা এনার্জি বা স্পোর্টস ড্রিঙ্ক প্রমোট করে, নাম হচ্ছে প্রাইম। এবং মানে কি ইটস সাপোজ টু কম্পিট উইথ ব্র্যান্ডস লাইক গ্যাটোরেড, এবং ইউএসপিটা হচ্ছে ইটস হেলদিয়ার। মানে গ্যাটোরেডে একটা বোতলে 30 গ্রামের মতো হয়তো বা চিনি দেওয়া হয়, প্রাইমে ওটা দেওয়া হয় না, হয়তো বা 5 গ্রাম দেওয়া হয়। 5 গ্রাম, ইলেকট্রোলাইটের কন্টেন্ট অনেক বেশি, কারণ ইলেকট্রোলাইটটাই তো বেচা হয় স্পোর্টস ড্রিঙ্কে। এই জন্য হয়তো এই জন্য দেখা যায় যে মাঠে অনেকে এটা খায় কারণ ঘামতেছে। যাই হোক, সো প্রাইমের মার্কেটিং এই দুইজন অনেক কিছুই ট্রাই করতেছে, অনেক হিলারিয়াস টাইপ অফ মার্কেটিং ট্রাই করে। রিসেন্টলি একটা মার্কেটিং দেখে খুব মজা পেলাম, ওটা হচ্ছে তারা জার্মানিতে গেছিল প্রাইমের লঞ্চ করার জন্য, হ্যাঁ, এবং দেখা গেল একটা ভিডিও ওয়েন্ট ভাইরাল যে তারা যেই লঞ্চটা করতেছে প্রাইমের, ওখানে যারা অডিয়েন্সে আছে, আই গেস অডিয়েন্স না, স্পেকটেটর, কারণ খোলা মাঠ ছিল, সবাই তাদেরকে খালি বোতল টোতল ছুঁড়ে মারতেছে। মানে কি দেখে মনে হচ্ছে তারা খুব খ্যাপা, এই লোগান পল এবং ইয়ের মতো। এবং ওইটার পর দ্য মিডিয়া হ্যাড আ ফিল্ড ডে, মানে প্রত্যেকটা নিউজ বিং লাইক ও কেএস এন্ড লোগান পল রিডিকিউলড, ইউনো, মেড ফান অফ, অ্যাবসলিউট জোক, মানুষ টুইট করে হাসাহাসি করে উড়াই দিচ্ছে। আমি পরে জানতে পারছি দ্যাট ওয়াজ ইন্টেনশনাল। লোগান পল অ্যাকচুয়ালি টোল্ড দ্য অডিয়েন্স, এবং ওটা নিয়ে কেএসআই এর আইডিয়া ছিল, যে তোমরা আমাদের দিকে বোতল টোতল ছুঁড়ে মারো এমন ভাবে যাতে দেখে মনে হয় তোমরা অনেক খ্যাপা, এবং দে টোল্ড ইট লাইভ। এরপরে মানুষজন, ওই ফ্যান্সরা বোতল টোতল ছুঁড়ে মারছে, এবং বিকজ অফ দ্যাট ওইটা ওয়েন্ট ভাইরাল। এবং দ্য আইডিয়া ওয়াজ যে লেট দ্য মিডিয়া ডু দ্য মার্কেটিং ফর ইউ। এবং আমি জানি না কতটুকু ইট টার্ন টু সেলস, বাট মানে ইন মাই এক্সপেরিয়েন্স, যখন অনেক আইবলস আসে, হোক পজিটিভ হোক নেগেটিভ মার্কেটিং থেকে, সাধারণত মানে অনেক হাই লেভেলের সেলস এক্সপেরিয়েন্স করে। সো হোয়াট এভার দে ডিড দেয়ার ইজ প্রবাবলি ওয়ার্কিং। জিনিসটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগছে, মজার লাগছে, আমি এটা আগে কখনো দেখি নাই, যে ফ্যান্সদেরকে বলা আমাদেরকে বোতল ছুঁড়ে মারো। সো ওয়ান্টেড টু আর কি পয়েন্ট দিস ফানি স্টোরি আউট। আমি এখানে দুইটা জিনিস একটু টানতে চাই। ওরা রিসেন্টলি বার্সেলোনার সাথে অফিশিয়াল ড্রিঙ্ক পার্টনার করছে, আর্সেনালের ওরা দিচ্ছে। আমি ওইটা যদি একটা জিনিস এক্সটেন্ড করি, সেটা হচ্ছে যে রিসেন্টলি বাংলাদেশে একটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে নগদ যে বিএমডব্লিউ যে ক্যাম্পেইনটা করতেছে, হ্যাভ ইউ গাইস ফলোইং দ্যাট? এটা না, আই এম ওয়েটিং সামওয়ান টু মেক অ্যান এন্টায়ার ডকুমেন্টারি আউট অফ ইট, যেটা আসলে হইতেছে এটা কি আমি ঠিক মিলাইতে পারতেছি না। যে ঠিক আছে, ওরা নির্বাচন পর্যন্ত দাঁড়া করাই দিছে। হ্যাভ ইউ সিন দ্যাট? যে মানুষ তাদের নিজস্ব এলাকার জন্য তারা ভোট করবে এখন, যে কোন এলাকার মানুষ জিতবে। তো
এক এক হচ্ছে বিএমডব্লিউ নিয়ে মারামারি হচ্ছে, ওইদিকে হচ্ছে বিকাশ আর্জেন্টিনা আসছে, এটা নিয়ে মারামারি হচ্ছে, আরেকটা মারামারি হয়েছে বিকজ লটারি হারাম বলে, সো ওইটা নিয়ে আরেক মারামারি হচ্ছে। সো ইটস জাস্ট an entire cluster like F, like I have no idea how to make sense out of it. It's just I would be very curious যে সামনে কেউ কি এটা সেন্স মেক করতে পারে নাকি না। আদারওয়াইজ ইটস জাস্ট এত পরিমাণে ফুটেজ নিয়ে রাখছে, লাইক সেম এইমাত্র বললো না, হ্যাঁ লেট দ্য মিডিয়া ডু দ্য জব ফর ইউ। ঠিক আছে, আই নো যে হ্যাঁ বিএমডব্লিউ আছে নগদের এন্ড মানুষ লাফাইতেছে, but where exactly this is going, I have no idea as of yet. হ্যাঁ, So মানে it's I just would be also curious to know ওটা how মানে কি this leads to তাদের যে কেপিআই গুলো ওটা কিভাবে বাড়াচ্ছে, হ্যাঁ। কারণ প্রাইমেরটা খুব ইজি, প্রাইম সম্পর্কে মানুষ জানতেছে, তারা দে আর চেকিং আউট দা স্পোর্টস ড্রিঙ্ক, দেখে যে ইলেকট্রোলাইট ভালো, সব ভালো, কিনতেছে, কিন্তু নগদে হাউ ইট রিটার্নস টু কনভার্সন, এটা নিয়ে আমি কিউরিয়াস। এবং আরেকটা জিনিস আমার মনে হয় একটা বিগ নিউজ আসছিল, সেটা হচ্ছে ডু ইউ নো অ্যাবাউট এক্সকিউসি? Who XQC is? হ্যাঁ, XQC is the biggest Twitch streamer in the world, most viewed Twitch streamer yes, ছিল for multiple years, and okay ও একটা ডিল সাইন করছে $100 million এর আরেকটা প্ল্যাটফর্মে সে যাবে, and মোস্টলি এই টুইচে কিংবা লাইভ স্ট্রিমিং এ একটা বিগ ইন্ডাস্ট্রি তৈরি হয়েছে অ্যারাউন্ড বেটিং। সো এই জিনিসটা বাইরের দেশে অনেক চলতেছে এখন, এন্ড দের ইজ এ $1 billion ইন্ডাস্ট্রি, বেসিক্যালি ক্যাসিনোর যে ইন্ডাস্ট্রিটা ওইটা আস্তে আস্তে অনলাইন বেটিং এ চলে আসতেছে। ইটস এ হিউজ থিং, জাস্ট বাংলাদেশে আসে না, বাট ইটস এ ফেনোমেনন আউটসাইড। আই ডোন্ট সি দ্যাট কামিং ইন বাংলাদেশ। বাংলাদেশে তো অনেক ব্যাকল্যাশে খাইলে 22 bet অনেক অ্যাড চালাইছে এন্ড স্টাফ, বাট বাইরের দেশে অনলাইন বেটিং ইজ বিকামিং এ $1 billion ইন্ডাস্ট্রি, অলরেডি ইজ এ $1 billion ইন্ডাস্ট্রি, এবং টুইচ স্ট্রিমার্স কিংবা বিভিন্ন লাইভ স্ট্রিমার যারা আছে দে আর মেকিং বিগ বাকস আউট অফ ইট আর কি। লোগান পলেরই তো একটা কোম্পানি আছে যেটা আই থিংক বেটিং করে, ইটস কল্ড বেটার। ইয়া, ওইটাও রিসেন্টলি ফান্ডিং রেজ করছে। ইয়া ভাই, লোগান পল বেসিক্যালি সাদমান ভাইয়ের থিওরিটা শুনছে, ফলো করছে, যে উনি আসলে অনেক জিনিস অ্যাডভার্টাইজ করে, হি হেল্পস মার্কেট ইট, বাট দেয়ার ইজ অ্যানাদার অপারেটর বা আরেকটা মানে ডে টু ডে সিইও আছে যেটা এই বিভিন্ন ধরনের ব্যবসাগুলোকে চালাচ্ছে, রাইট? ইয়া, সো ওই কাজটা করতেছে। দ্য অ্যাঙ্গেল ইজ ইফ ইউ আর আ মার্কেটার, মানে দ্য স্মার্ট প্লে হচ্ছে যদি পসিবল হয় ওই অপারেশনের একটা পাই ইকুইটি হিসাবে নেওয়া। এটা যদি পসিবল হয় তাহলে হচ্ছে এরপরে ধুমায় মার্কেটিং করো, ইটস উইন উইন ফর বোথ। ইন্টারেস্টিং হবে যদি মিস্টার বিস্ট বেটিং সাইট ওপেন করে, would he get the backlash? জীবনও করবে না, জীবনও করবে না। ও আর একটু কিড ফ্রেন্ডলি আই ফিল, বিকজ ও ধরেন বার্গার্স, কুকিজ এইসব জিনিস করে, এন্ড আই ফিল লাইক ওর অডিয়েন্সটা একটু পিজি। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। মানে সিয়াম, তোর কি ওপিনিয়ন? আমার মিস্টার বিস্টের অডিয়েন্স সম্পর্কে কোনো আইডিয়া নেই, কিন্তু আমি ওর যখন ভিডিও গুলো দেখছি আমার অনেক মজা লাগছিল কয়েকটা, যতগুলা দেখছি। সো হয়তো আমিও পিজি, আমিও I'm the বাচ্চা you are talking about. No, I'm definitely part of it, but I feel like he's more PG bolte, like, you know, more politically correct, always fun, family always friendly. smiling, family yeah, exactly, family friendly. Logan Paul হচ্ছে একটু edgy, একটু আগে prank করতো, আগে মিউজিক ভিডিও করতো, এইজন্য তো গালিও ওরকম খায়। মানে dude, he has a crypto project that is মানে crypto zoo, NFT, কফি জিরা আগে 10-20টা ভিডিও বানাইছে, এবং এটা যতটুকু জানি পুরোটুক স্ক্যাম ছিল না। কফি জিলা কভার করছিল পুরো কেসটা। It's like your scam bolte your regular pump and dump, regular pump and dump with both tokens and NFTs, মানে দুই ভাবে টাকা মারছে। টোকেন গুলা তো ইরিডিমেবল, এনএফটি কে বলছে যে হ্যাঁ ঠিক আছে তোমরা আশা ভরসা করে এনএফটি কিনছো, আমি যারা চাও $1.8 million ফেরত দিয়ে দিব। ওইটা 6 মাস আগে বলছিল, ওইটাও এখনো দেয় নাই। এটা নিয়ে আবার একটা গতকাল না আজকে নট শিওর কফি জিলা একটা ভিডিও ড্রপ করছে যে বলছিল টাকা দিবে, এখনো দেয় নাই, ব্যাপার কি? এবং দ্যাটস ভ্যালিড। মানে এত টাকা কামাচ্ছ ভাইয়া, তোমার প্রাইম বেচে, তোমার স্পটিফাই সরি বার্সেলোনাকে স্পন্সরশিপ করে, just why aren't you paying back the Prime, যারা মানুষ according to Logan Paul, which is again take it with a grain of salt, ও একটা শোতে বলছে in January alone Prime made $45 million. Huge তাহলে huge বলতে মানে not in the yeah exactly global scale of things, but for a new brand it's quite significant. এখানে আমার যে জিনিসটা ইন্টারেস্টিং মনে হচ্ছে যে বাইরে লাইক ওয়েস্টার্ন ফিলসফিতে লাইক গ্যামলিং ইজ মানে ইটস গ্যামলিং ইজ অ্যালাউড, বাট তুমি যদি এমন কন্টেন্ট ক্রিয়েটর হও যার প্রিডমিনেন্ট ইউজার বেস কিংবা ভিউয়ার হচ্ছে কিডস, ইউ আর নট সাপোজ টু গ্যাম্বল অর অ্যাট লিস্ট প্রমোট ইট। সো দে অ্যালাউ ইউ টু ডু ইট,
but if you have an audience who are younger, then you're not allowed to do it. So the line is very weird. আমার ক্ষেত্রে মনে হয় যে এটা যদি আসলে কন্ডেমেবল একটা জিনিস হয়, যদি আসলে খারাপ একটা জিনিস হয়, it should be bad for everyone. But just because someone's older, like mature হয়ে গেছে, then let people gamble. ওরা এটাই বলতেছে আর কি. So it's my bad luck যদি হয় যে আমার most of the audience are kids. তাহলে I can't wet my feet on the money of the gambling industry. But it's weird in some sort of way আর কি. Okay, let's bring it home Yeah. because I think it's been an hour-ish. Closing তার আগে আমি আর তোমাদের দুজনের কাছে আরেকটা জিনিস জেনে নিব, সেটা হচ্ছে you guys both make contents, so you guys already have an existing YouTube channel. কোন জিনিস থাকলে you would consider creating another YouTube channel? At what point or কি জিনিস থাকলে would you decide to open another YouTube channel? No full-time job. আচ্ছা, মানে Because I get it. আমার সময়ের মানে অনেক constraint to put in আমি enough কোয়েশ্চেনটা hours. আরেকভাবে বলি, I do agree. আচ্ছা, বাট আমি কোয়েশ্চেনটা আরেকবার অ্যাঙ্গেল বলতে চাচ্ছি, সেটা হচ্ছে আমি একটা অডিও অনলি চ্যানেল করতে চাই, জাস্ট অডিও থাকবে, জাস্ট পডকাস্ট না, ইটস জাস্ট অডিও থাকবে। সো অডিও জন্য আমি একটা সেপারেট প্লেলিস্ট করতে চাই। সো আমি কারেন্টলি স্টাক ইন বিটুইন যে আমি কি নিজস্ব চ্যানেলে দিব অডিও অনলি সবগুলো কন্টেন্ট, নাকি আমি একটা আলাদা চ্যানেল ওপেন করবো উইচ চ্যানেল উইল বি কমপ্লিটলি জাস্ট অডিও অনলি। অ্যান্ড নো, আমি অডিও অনলিটা আমি গুগল পডকাস্টিং বা অন্য জায়গায় দিতে চাই না, কমপ্লিট ইউটিউব চ্যানেলটাই হবে অডিও। If it's not podcast, what is it? It's like calm কিংবা রিল্যাক্স কিংবা হেডস্পেস যেগুলো অ্যাপ আছে, Yeah. জাস্ট অডিও অনলি, গাইডেড হ্যাঁ। মেডিটেশন এন্ড স্টাফ, এই হ্যাঁ। ধরনের কিছু জিনিস, which is audio Okay. only. No visuals are supposed to be there. I'll figure it out পরে নাই, but আমি জাস্ট ফ্লোট করে রাখলাম আইডিয়াটা। Yeah, আমি no, নিজের that's চ্যানেলে হয়তো interesting. বা করতাম, if that is what I am doing. মানে এটাই যদি আমি দ্য প্রাইমারি মুড অফ কন্টেন্ট দ্যাট আই এম পুটিং আপ অন দ্য ডেইলি, আমি ওইভাবে জিনিসটা দেখি যে এটা কি আমি মানে এটাই আমার প্রাইমারি মুড অফ কন্টেন্ট নাকি, রাইট? তখন দ্যাট বিকামস মাই মেইন চ্যানেল, ওকে মেইন চ্যানেল থেকেই যায়। যদি আমার মেইন চ্যানেলে অ্যাক্টিভিটি কন্টিনিউ থাকে এবং দিস ইজ সামথিং আমি অ্যাডিশনালি করতে চাই, যেখানে যে ফাদার টাইম আর্গুমেন্টটা আসে, রাইট, টাইম তো নাই, তখন আই উড প্ল্যান অন স্টার্টিং আ সেপারেট চ্যানেল। এক্সাম্পল, আমি যদি আবার একটা ইন্টারভিউ সিরিজ শুরু করতে চাই এবং along with আমার রেগুলার কন্টেন্ট অন স্টাডি টিপস এন্ড হোয়াট নট, তখন আমি একটা সেপারেট হয়তো ইন্টারভিউ চ্যানেল শুরু করব। বাট আমি যদি বলে আচ্ছা স্টাডি টিপস আর করবো না, হ্যাঁ ইন্টারভিউ এখন জাস্ট করবো ফর দ্য নেক্সট 6 মান্থস, তখন হয়তো আমি নতুন চ্যানেল খুলবো না। আর অনেকদিন ধরে ইংলিশ চ্যানেল একটা খোলার ইচ্ছা ছিল, জাস্ট টাইমের অভাবে করা হচ্ছে না, বা নাহলে এতদিন একটা ইংলিশ চ্যানেল হয়ে যেত। 2024 there will be many Bangla content creators who are going to be making English channels. এটা হচ্ছে, এটা হতে যাবে। This is something that শুরু করছিলি তো নাকি? হ্যাঁ, শুরু করছিলাম 2-3টা ভিডিও, এখনো মানে কি অনলাইন আছে, কত 10,000-এর মতো মানে সাবস হয়ে গেছে, কিন্তু জাস্ট ভিডিও দেওয়া হয় না। বুঝছি। We'll see that out. So thank you so much, guys. Thank you so much for joining us on this episode of Prototype Podcast. আপনাদের যদি কোনো কমেন্ট থাকে, please do let us know in the comment section below. And হ্যাঁ, সাবস্ক্রাইব করলে এবং নোটিফিকেশন বেল বাটন বাজাইলে we would be very happy. So দেখা হইতে পারে নেক্সট এপিসোডে, যদি আমরা নেক্সট এপিসোড রেকর্ড করি। Till then, take care. Bye bye.